আপনারা শুনছেন কালো রাত 24। কেমন লাগবে যখন আপনি জানতে পারবেন আপনার বিয়ে করা নতুন বউ কোনো মানুষ না, একটা সাপ? হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছে সুমন নামে একটা ছেলের সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়শাপুরের ঈদ স্পেশাল গল্প। সবাইকে ঈদ মোবারক। এবং আপনাদের সবার সাথে আমি আছি আজকে ইফতি, এবং গল্পটি লিখেছে নিশাদ ভাই। প্রিয় লিসেনার, আজকের গল্পটা অনেক স্পেশাল রহস্যময় হতে চলেছে। আজকের গল্পটা শুরু করার আগে একটা কথা বলতে চাই। ঈদুল ফিতরে আয়শাপুরের স্পেশাল গল্প আপলোড করেছিলাম। ওই গল্পের নাম 50,000 পরী রানী। তো 50,000 পরী রানী গল্পর এটা দ্বিতীয় পর্ব বলতে পারেন। দুটো গল্প আলাদা আলাদা, কিন্তু কিছু ক্যারেক্টার ও নাম মিল আছে। তাই আমি বলবো, যারা 50,000 পরী রানী গল্পটা শোনেননি, শুনে নেবেন। 50,000 পরী রানী গল্পটা আমার এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, শুনে নেবেন। অথবা 50,000 পরী রানী এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অনেক কথা বলে ফেললাম, এখন শুরু করছি আয়শাপুরীর ঈদ স্পেশাল 30তম গল্প নিয়ে। কেমন লাগবে যখন আপনি জানতে পারবেন আপনার বিয়ে করা নতুন বউ কোনো মানুষ না, একটা সাপ? হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে সুমন নামে একটা ছেলের সাথে। ঘড়িতে রাত 10টা। বিয়ে করে নতুন বউকে নিয়ে বাসর ঘরে আসার সাথে সাথে কেন জানি প্রচণ্ড ঘুম চলে আসলো সুমনের। ওর ঘুম আসায় নতুন বউকে রেখে ঘুমিয়ে গেলেন। সুমন ঘুমিয়ে যাবার পর মধ্যরাতের দিকে ঘুম ভেঙে যায় সুমনের। ওর ঘুম ভেঙে যেতে পাশে তাকিয়ে চমকে ওঠেন, কারণ সুমনের পাশে ওর নতুন বউ ছিল না, ছিল বিশাল আকারের একটা সাপ। সাপটা নিজেকে পেঁচিয়ে শুয়ে আছে বিছানায়। এই দৃশ্য দেখে সুমন চিৎকার করতে যাবে, কিন্তু অদ্ভুত বিষয় হলো সুমন চিৎকার করতে পারছে না। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না দেখে সুমন বিছানা থেকে উঠে এক দৌড়ে দরজা খুলে বাইরে গেলেন। বাইরে গিয়ে ওর মা, বাবা, বড় ভাই, ভাবি সবার দরজায় ঠকঠক করতে লাগলেন। সুমনের ঠকঠক আওয়াজ পেয়ে সবাই বাইরে বের হলে তখন আবার সুমন কথা বলতে পারেন। সুমন তখন চিৎকার করে সবাইকে বলতে থাকে, সাপ, সাপ, আমার ঘরে বিশাল এক সাপ। সুমনের কথায় ওর মা, বাবা সহ বাড়িতে আসা আত্মীয় স্বজনরা সবাই লাঠি সোটা নিয়ে সুমনের ঘরে যান। সেখানে গিয়ে দেখেন, কই, সাপ তো বিছানায় তো নেই, নতুন বউ শুয়ে আছে। সবার হাতে লাঠি সোটা দেখে নতুন বউ উঠে দাঁড়িয়ে শান্তভাবে বললেন, কি হয়েছে? সবার হাতে লাঠি কেন? নতুন বউয়ের কথায় সবাই হাতের লাঠি ফেলে দিয়ে বললেন, না মানে বোমা, হয়েছে কি, সুমন নাকি একটু আগে এখানে একটা সাপ দেখেছে। হ্যাঁ রে বাবা সুমন, কই, এখানে তো কোনো সাপ নেই। সবার কথার জবাবে সুমন বললেন, আমি একটু আগেই বিছানায় বিশাল আকারের একটা সাপ দেখেছি, জানি না এখন কি হলো, সাপটা কোথায় গেল। সুমনের কথায় সবাই বললেন, তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে, ঘুমের মাঝে স্বপ্নে দেখেছিস মনে হয়, অনেক রাত হয়েছে, এখন ঘুমা। কথাটা বলে সবাই চলে গেলেন যে যার ঘরে। এদিকে তখন দরজা লাগিয়ে নতুন বউয়ের দিকে তাকিয়ে সুমন বলল, আমি সত্যি বলছি, আমি তোমার জায়গায় একটা সাপকে দেখেছি। সাপটা বিশাল বড় কালো ছিল। এই বলে সুমন খাটের নিচে তাকালেন। সুমন খাটের নিচে তাকিয়ে কিছু দেখতে পেলেন না। এদিকে তখন বিছানার উপর থেকে ভয়ানক কণ্ঠে কেমন বলে উঠলেন, ওদিকে কেউ নেই, বিছানার উপরে তাকা। এরকম ভয়ানক কণ্ঠ শুনে সুমন বিছানার উপরে তাকালে দেখলেন ওর নতুন বউ, যার চোখগুলো কেমন জলজল করে। এরকম দৃশ্য দেখে সুমন কিছু বলতে যাবে, এমন সময় সুমনের সামনে আর বউ সাপের রূপ নিলেন। নতুন বউ সাপের রূপ নিয়েছে দেখে সুমন চিৎকার দেন, কিন্তু একটু আগের মতো সুমন চিৎকার করতে পারছিলেন না। সুমন চিৎকার করে ঠিকই ওর গলা দিয়ে আওয়াজ বেরোয় না। শুধু চিৎকার না, সুমন নড়াচড়া করতে পারে না। এরকম অবস্থায় সুমনের নতুন বউ সাপ রূপে ছেড়ে আবারও মানুষের রূপে এসে বলে ওঠেন, কিরে, অবাক হলি? হ্যাঁ, অবাক হবারই কথা। তুই যা দেখছিস সব সত্যি, আমি কোনো মানুষ না, তবে কোনো সাপও না। তুই হয়তো ভাবছিস আমি সাপ বা কোনো নাগিন, না, আমি এসব কিছুই না। আমি একটা ডাইনি, জিন জাতির কেউ। আমি ডাইনি, কিন্তু সাপ রূপে চলি। তোকে মানুষ রূপে এসে বিয়ে করেছে একটা উদ্দেশ্যে। কিসে উদ্দেশ্য এটা জানার চেষ্টা করবি না, শুধু এটা জেনে রাখ, তুই আমার কথা ভুল করেও কাউকে বললে তোকে সহ তোর পুরো পরিবারকে কাঁচা গিলে খাবো। তুই কি চাস তোর পরিবারের সবাই মারা যাক? তখন সুমন মাথা নাড়িয়ে বললেন, না। তখন সেই সাপরূপী ডাইনি বললেন, তাহলে আমার কথা কাউকে বলবি না।
আমি তোর সাথেই থাকবো মানুষের রূপে। আমার যখন সময় হবে তখন আমি চলে যাব। আমি তোর সাথে থাকা অবস্থায় যদি সাপের রূপ নেই তাহলে আমাকে দেখে চিৎকার করবি না। সাপরূপী ডাইনির কথায় সুমন মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে। তখন ডাইনি সুমনের হাতে স্পর্শ করে বললেন, কথা বল, এখন কথা বলতে পারবি। সাপরূপী ডাইনির কথায় সুমন এবার কাপা কাপা কণ্ঠে বললেন, আমি আমার মা আমার পরিবারের কারো কোনো ক্ষতি করবে না দয়া করে। আমি তো আপনাকে চিনি না, আপনার কোনো ক্ষতিও করিনি। আমি মানুষ মনে করে আপনাকে বিয়ে করেছি, কিন্তু আপনি যে ডাইনি জানতাম না আর কি। তখন ডাইনি বললেন, তোদের সবাইকে প্ল্যান করে ধোকা দিয়েছে, ওসব আর বলে লাভ নেই। এখন ঘুমা আর শোন, তুই কোন সাপুরে বা কোনো কবিরাজের কাছে যাবি না। যদি যাস তো বাড়িতে এসে দেখবি তোর মা, বাবা, ভাই, ভাবি, ভাতিজা কেউ নেই, সবাইকে মেরে ফেলবো। সাপরূপী ডাইনির কথায় সুমন রাজি হয়। তখন ডাইনি আবারও সাপরূপে এসে শুয়ে পড়ে। এদিকে ভয়ে সুমন ডাইনির পাশে না শুয়ে নিচে শুয়ে পড়লেন। নিচে শুয়ে সুমন ভাবেন, এটা আমার সাথে কি ঘটল? এগুলো স্বপ্ন না বাস্তব? কি হচ্ছে এসব? সাপরূপী ডাইনিকে বিয়ে করলাম? এসব ভাবতে ভাবতে রাতটা কেটে যায়। রাত পেরিয়ে সকাল হলে সুমনের মা বাবা সুমনকে জিজ্ঞাসা করেন, সুমন রাতে কি পরে ভয় পেয়েছিলে, মানে সাপটাপ দেখেছিলে কি? আর মা বাবার কথার জবাবে সুমন বলেন, না বাবা, পরে আর কিছু দেখিনি মনে হয়, আমারই দেখার ভুল ছিল। সুমনের কথায় ওর মা বাবা আর কিছু বলে না। তখন সুমন সাপরূপী ডাইনিকে নিয়ে সকালের খাবার খেয়ে নেন। ডাইনি কিন্তু তখন সাধারণ মানুষের রূপে ছিল। কেউ বুঝতে পারছেন এটা সাপরূপী ডাইনি, সবাই ভাবে ও মানুষ। যাই হোক, একটা ডাইনির সাথে সংসার করতে হবে এবং থাকতে হবে, এসব চিন্তা করতে করতে দিনটা কেটে যায়। দিন শেষে রাত আসে। রাত হলে খাবার খেয়ে শেষে সুমন ঘরে এসে দরজা লাগিয়ে নিচে শুয়ে পড়ে। ওদিকে তখন খাটের উপর থেকে ডাইনি বললেন, এই শোন, এদিকে আয়, আমার কাছে এসে শুয়ে পড়। ডাইনির কথা জবাবে সুমন বলে, না, আমি এখানে ঠিক আছি, আপনার পাশে ঘুমাতে আমার ভয় লাগে। তখন ডাইনি বলেন, আমি কি ভয়ানক রূপে আছি যে ভয় লাগবে? আমি সুন্দর রূপে আছি, আমার পাশে আয়। কিন্তু সুমন পাশে যেতে রাজি হচ্ছিল না। সুমন রাজি না হয় ডাইনি আবার রেগে বলেন। ডাইনি ডাক দেখে সুমন কোনো উপায় না পেয়ে ডাইনির পাশে গিয়ে শুয়ে পড়েন। সুমন ডাইনির পাশে শোয়ার পর ওর ঘুম চলে আসে। সুমন ঘুমানোর কিছুক্ষণ পর ওর ঘুম ভেঙে গেলে ও বুঝতে পারে সাপরূপী সেই ডাইনি সুমনের সাথে শারীরিক সম্পর্ক করছে। ডাইনি ওর সাথে শারীরিক সম্পর্ক করছে দেখে সুমন অবাক হয়ে বললেন, এটা কি করলেন? আমার সাথে এটা কেন করলেন? আপনি তো আমার বউ না, আপনি মানুষ ও না, তাহলে কেন এসব? সুমনের কথার জবাবে ডাইনি বললেন, এসব করার কারণ আছে, আমি কারণ ছাড়া কিছু করি না। তোর সাথে শারীরিক সম্পর্ক করলাম যেন আমার অপবিত্র হয়ে যায়, এতে আমার উপকার হয়, তুই সেটা বুঝবি না। তো এখন ঘুমা, আমার বাইরে কাজ আছে, আমার খিদা লাগছে, আমি চলে যাই, সময় মতো চলে আসবো। এই বলে ডাইনি সাপের রূপ নেন। ডাইনি সাপের রূপ নিয়ে জানলা দিয়ে বাইরে চলে যায়। ডাইনি চলে যাবার পর মাথায় হাত দিয়ে বসে পড়ে সুমন। ডাইনি সব কি করছে, কেন করছে, ওর আসল উদ্দেশ্য বা কি? এসব ভাবতে ভাবতে সুমন আবারও ঘুমিয়ে পড়ে। সুমন ঘুমানোর পর শেষ রাতের দিকে ওর আবারও ঘুম ভেঙে যায়। সুমনের ঘুম ভেঙে যায় সাপের শোষো আওয়াজে। ঘুম ভেঙে গেলে সুমন দেখে ডাইনি সাপের রূপে জানলা দিয়ে আবারও ঘরে প্রবেশ করলেন। ডাইনি ঘরে এসে আর সুমনকে দেখলেন। সুমন ডাইনির মুখে রক্ত লেগে আছে। এটা দেখে সুমন বললেন, রক্ত? আপনার মুখে কিসের রক্ত? সুমনের কথাই ডাইনির সাপের রূপ বদলিয়ে মানুষের রূপে এসে বললেন, মানুষের তাজা রক্ত খেয়েছি, তাই মুখে রক্ত লেগে গেছে। আমাকে সব প্রশ্ন না করে ঘুমা এখনই। ডাইনির কথায় সুমন ভয়ে আর কিছু না জিজ্ঞাসা করে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে সুমন খাবার খেতে গেলে ওর মা বললেন, সুমন জানিস কি হয়েছে? আমাদের গ্রামে একটা যুবক ছেলে মারা গেছে। সবাই বলছে ছেলেটার দুটো চোখ নেই, ওকে নাকি কোনো সাপে কামড়েছে। মায়ের কথায় বুকের মাঝে ধুকপুক করে উঠল। তখন সুমন ডাইনির দিকে তাকালে ডাইনি মাথা নিচু করে চুপ করে রইলেন। এদিকে তখন সুমন বললেন, মা, আমি দেখে আসি, তারপর খাবো, তোমরা খাও। কথাটা বলে সুমন চলে গেলেন গ্রামে সেই মারা যাওয়া ছেলেটার কাছে। ওখানে গিয়ে সুমন দেখলেন আসলে ছেলেটার দুটো চোখ নেই, আর ছেলেটার শরীর পুরো কালো হয়ে আছে। ছেলেটার এমন অবস্থা দেখে কেন জানি মনে হলো একে নিশ্চয়ই সাপরূপী ডাইনি মেরেছে। এরকম অবস্থায় সুমন ওখানে কিছুক্ষণ থেকে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর ঘরে গিয়ে ডাইনিকে বললাম, এটা কি হলো? আপনি ছেলেটাকে এভাবে কেন মেরেছেন? আমার কথা জবাবে ডাইনি বলল, ছেলেটা রাত করে বাড়িতে ফিরেছিল, ওকে একা পেয়েছি, ওকে মেরেও রক্ত খেয়েছি।
রক্ত খেয়েছেন আর ওর চোখগুলো কি করেছেন? চোখগুলো খেয়েছি, এগুলো আমার পছন্দের খাবার। কি? রক্ত আর চোখ এগুলো কি কারোর পছন্দ খাবার হয় নাকি? আপনি যাকে মারছেন এখন যদি কেউ জেনে যায় তখন কি হবে? সুমনের কথাই ডাইনি বললেন, আমার কথা কেউ জানতে পারবে না। আমাকে সাধারণ কোনো ডাইনি ভাবিস না। আমার এমন এক গোত্রের জিন যে আমাদের দেখে মানুষ তো দূরের কথা, অন্য জিনেরাও ভয় পায়। তুই শুধু আমার কথা কাউকে বলবি না, তাহলে কেউ জানতে পারবে না। ডাইনির কথায় সুমন আর কিছু না বলে খেতে চলে গেলেন। এদিকে এই ঘটনার পর রোজ রাতে একজন করে মারা যেতে লাগলেন। এভাবে একজন, দুজন করে তিনজন মারা গেলে সুমনের গ্রাম নাম হাবিবপুর। সে হাবিবপুর গ্রামের সবাই একত্রে হয়ে বললেন, গ্রামে হঠাৎ কি হলো? আমাদের গ্রাম থেকে মোট 4 জন মারা গেল। মারা যাবার পর সবার চোখে থাকে না, আর শরীর দেখে মনে হয় সাপ কামড়েছে। আমাদের সবার তো মনে আছে বছরখানেক আগে আমাদের গ্রাম আর আমাদের পাশের রূপপুর গ্রামে কি ঘটেছিল। সেরকমই ভৌতিক ঘটনা আবার শুরু হলো মনে হচ্ছে। শুনুন, আমরা চাই না আমাদের গ্রামে কেউ মারা যাক। আমরা একটা কাজ করি, আমরা একজন কবিরাজ নিয়ে আসি। সবার কথাই ওখানে একজন মুরব্বী লাঠিতে ভর করে এসে বলল, থামো, কবিরাজ কিছু করতে পারবে না, কারণ এখানে ঘটনা অন্য। গ্রামের সবাইকে মারছে একটা সাপ। সে মুরব্বীর কথায় সবাই বললেন, কি বলেন এসব? সাপ মারছে আপনি জানেন কিভাবে? তখন সে মুরব্বী বলেন, গতকাল মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আমি টয়লেটে যাবার জন্য বের হই। আমি বাইরে বের হয়ে টয়লেটে যাই ঠিকই, ওখানে যাবার পর হঠাৎ একটা শো শো আওয়াজ শুনতে পারি। এরকম আওয়াজ পেয়ে টয়লেটের ভাঙা অংশ দিয়ে বাইরে তাকালে দেখি বিশাল আকারের একটা কালো সাপ পাশ দিয়ে যাচ্ছে। এতে কিছুক্ষণ পর একটা চিৎকারের আওয়াজ পাই। আমি তো লাঠিতে ভর দিয়ে চলি, তাই রাতে সবার সামনে এসে বলতে পারিনি। এখন কষ্ট করে এসে বললাম, আমার মনে হয় সাপটাই সবাইকে মারছে। তোমরা কবিরাজ না এনে সাপুরে নিয়ে আসো, নিশ্চয়ই ও কোনো নাগিনী বা নাগরানী। সে মুরব্বীর কথায় সবাই বললেন, হ্যাঁ তাহলে তাই করি, একজন সাপুরে নিয়ে আসি। কথাটা বলে সবাই মিলে একটা বেদে সাপুরে নিয়ে আসলেন। সাপুরে নিয়ে আসার পর একজন বললেন, সাপুরে, একজন মুরব্বী বলছে রাতের বেলা একটা বিশাল আকারের সাপকে দেখেছে। অনেকে বলছে এটা নাকি নাগিন। আমাদের কথা হলো, নাগিন হোক আর নাগ হোক, এতে আমাদের কিছু যায় আসে না। তুমি সাপটাকে ধরে ফেলো, এতে আমরা তোমাকে বেশ কিছু টাকা দেব। ওনার কথায় সাপুরে বললেন, ঠিক আছে তাই হবে, আপনারা অপেক্ষা করুন, আমি আগে বিষয়টা বুঝে নেই এই গ্রামে সত্যি কোনো সাপ আছে কিনা। কথাটা বলে সাপুরে ওনার মতো খোঁজ নিতে গেলেন। এমন সময় সবার সামনে হঠাৎ করে সে সাপুরের নাক ও মুখ দিয়ে রক্ত এসে উনি ওখানেই ছটফট করতে করতে মারা গেলেন। সাপুরে মারা যাওয়ায় সবাই তো ভয় শেষ। ভয় ভয় সবাই সাপুরের স্ত্রীকে খবর দিলে সাপুরের স্ত্রী সাপুরেকে নিয়ে যান। এদিকে তখন গ্রামবাসী তো অবাক, এটা কি হয়ে গেল? সাপুরে খোঁজ নেওয়ার আগেই মারা গেল, নিশ্চয়ই গ্রামে ভয়ানক কিছু আছে। এই ভাবনা মতো সেদিনের মতো সবাই বাড়িতে চলে আসলেন, কারণ একটু পর সন্ধ্যা হবে। সবার মতো ওখানে সুমনও ছিল। সাপুরে মারা যাওয়ার দৃশ্য সুমনও দেখেছে। সবাই বাড়িতে যাওয়ায় সুমনও চলে যায় বাড়িতে। বাড়িতে যাবার পর সেদিন রাতে সুমন ডাইনিকে বললেন, গ্রামের মানুষ একজন সাপুরেকে নিয়ে আসছে। সে সাপুরে গ্রামে আসার পর আমাদের সবার সামনে মারা গেছেন। সাপুরে কি আপনি মারছেন? তখন ডাইনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, আগে বলেছি আমি অনেক শক্তিশালী। এই গ্রামে কোনো সাপুরিয়া, কোনো কবিরাজ, তান্ত্রিক আসতে পারবে না। যদি আসে তাদের পরিণতি হবে মৃত্যু। ডাইনির কথায় সুমন বললেন, আপনি আমাদের গ্রামের মানুষদের কেন মারছেন? আমি সব জেনেও আপনাকে কিছু বলতে পারছি না, আপনি এটা করবেন না। সুমনের কথায় ডাইনি রেগে বললেন, আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে না। তোর ভাগ্য ভালো, তোর পরিবারের কিছু করিনি আমি। যদি নিজের পরিবারের কারোর মৃত্যু না চাস তো চুপ থাক। কথাটা বলে ডাইনি সাপের রূপ নিয়ে জানলা দিয়ে বাইরে গেলেন। বাইরে যাবার বেশ কিছুক্ষণ পর ফিরে আসলেন। ডাইনি ফিরে আসায় সুমন বুঝতে পারলেন ডাইনি কাকে জানি মেরে ওর রক্ত ও চোখ খেয়ে চলে এসেছে। ডাইনি রাগ করতে পারে, তাই সুমন রাতের বেলা ডাইনিকে আর কিছু বললেন না। পরদিন সকালে সুমন জানতে পারেন গ্রামের ওই মুরব্বী লোকটা মারা গেছে, যে লোকটা সবাইকে বলছিল উনি সাপকে দেখেছে সাপুরিয়া নিয়ে আসতে। গ্রামের অনেকের মতো মুরব্বী লোকটা মারা যাওয়ায় সুমনের অনেক খারাপ লাগে। তখন সুমন মুরব্বী সেই লোকটাকে দেখে তার দাফন শেষ করে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সেদিন দুপুরে খাবার সময় সুমন ডাইনিকে বলেন, এটা কোনো কাজ করেছেন? মুরব্বী লোকটা কেন মারছেন? তখন ডাইনি বললেন, ও আমার কথা সবাইকে বলে দিয়েছিল। আমাকে সাপরূপে নিশ্চয়ই উনি দেখেছে। আমি ভুল করে ওনার সামনে পড়েছি। উনি সবাইকে আমার কথা বলায় সবাই সাপুরে নিয়ে আসছেন। উনি সবাইকে বলায় ওনাকে শেষ করে দিয়ে দিলাম।
তখন সুমন বললেন, আর কত মানুষকে মারবেন? এবার তো দয়া করে সব বন্ধ করুন। আপনার ভালোর জন্য বলছি, আপনি গ্রাম ছেড়ে চলে যান। গ্রামবাসীরা মুরব্বী লোকটা জানাজা পড়ানোর সময় বলেছিল বিকালে কবিরাজ নিয়ে আসবে। কবিরাজ আসলে তো আপনি ধরা খাবেন। আপনাকে কবিরাজকে ছেড়ে দিবে? সুমনের কথার জবাবে ডাইনি বললেন, তোর আমার বিষয়ে কোনো ধারণা নেই রে। কোনো কবিরাজ এসে আমার বিষয় সহজে জানতে পারবে না, আর যদি জেনেও যায় তাহলে দেখবি ভয় পালাবে। আমার মোকাবেলা করা অনেক কঠিন। কোন কবিরাজ আছে যে আমার মোকাবেলা করবে? ডাইনির এরকম কথায় সুমন বললেন, আপনি এত জায়গায় থাকতে আমাদের গ্রামে কেন আসলেন? কেন বা আমার বউ হয়ে আসলেন? সুমনের কথায় ডাইনি বলেন, তোকে বলছি না সব বিষয় জানতে আসবি না, কোন এক সময় এমনিতে জেনে যাবি। ডাইনির কথায় সুমন আর বেশি কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘরে গেলেন। ওদিকে কথা মতো গ্রামবাসী মিলে বিকালে একজন কবিরাজ নিয়ে আসলেন। কবিরাজ নিয়ে আসায় সে কবিরাজ ও সাপুরিয়ার মতো সবার সামনেই মারা গেলেন। কবিরাজ মারা যাওয়ায় সবাই তো ভয় শেষ। গ্রামে কি হচ্ছে? কবিরাজ নিয়ে আসে জিনপরি কিছু থাকলে তার সমাধান করত, কিন্তু কবিরাজ এসে কিছু বলার আগেই তো মারা যান। একজন সাপুরি ও একজন কবিরাজ মারা যাবার পর গ্রামবাসী আরও অন্য কবিরাজের কাছে যান, কিন্তু এতে কোনো লাভ হয় না। ওই অন্য কবিরাজরা ভয়ে গ্রামে আসতেই চান না। কবিরাজ ভয়ে গ্রামে না আসে, হাবিবপুর গ্রামের সবাই গ্রামে ফিরে আসে আর একজন আরেকজনকে বলেন, আমরা নিজেরাই সাবধানে থাকব, রাতের বেলা সাবধানে থাকলে তো কাউকে মরতে হবে না। এই বলে সবাই যে যার বাড়িতে চলে যায়। সবাই বাড়িতে যাবার পর সেদিন রাতেও সাপরূপী ডাইনি গ্রাম থেকে আরও একজনকে মেরে ফেলে। রোজ রাতে কেউ না কেউ মারা যাচ্ছে। গ্রামের কেউ না জানলেও সুমন তো ঠিকই জানছে এসব করেছে ডাইনি। সুমন জেনেও কিছু করতে পারছে না। এভাবে ভয়ের মাঝে কেটে যায় আরও 3টা দিন। 3 দিন পর পাশের গ্রাম, যার নাম রূপপুর, সেই রূপপুর গ্রামে শুরু হয় অদ্ভুত এক ঘটনা। ওই গ্রাম থেকে নাকি মানুষ গায়েব হয়ে যায়, মনে হয় কেউ ওদের মেরে নিয়ে যায়। এরকম ঘটনা রূপপুর ঘটার 3 দিন পর সেই গ্রামের মধ্যে দুজন দেখেন বিশাল আকারের একটা সাপ যে মানুষদের মেরে খেয়ে ফেলে। এরকম ঘটনা শুনে তো সুমনদের গ্রামের মানুষ ভয় শেষ। সুমনদের গ্রামে তাও মানুষকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু রূপপুর গ্রামে তো মানুষকে পাওয়াই যায় না, ওকে সাপটা খেয়েই ফেলে। লোকমুখে এসব শুনে সে রাতে সুমন ডাইনিকে বলেন, আমাদের গ্রামের নাম হাবিবপুর, আমাদের পাশের গ্রামের নাম রূপপুর। সে রূপপুরে ভয়ানক ঘটনা ঘটছে। একটা সাপ নাকি সেই গ্রামের মানুষদের মেরে খেয়ে ফেলে। আপনি এটা কেন করছেন? আমাদের গ্রামের মানুষদের মেরে তো রক্ত খান, কিন্তু রূপপুর গ্রামের মানুষদের মেরে ওদের সোজাসুজি খেয়ে কেন ফেলছেন? সুমনের ডাইনি বলেন, আমি রূপপুর গ্রামের মানুষদের কিছু করিনি, আমি কাউকে মারিনি, ওই গ্রামের। তখন সুমন বললেন, আপনি না মারলে কে মারছে? আমি তো শুনলাম ওই গ্রামের 2জন লোক দেখেছে একটা সাপ মানুষদের মেরে খেয়ে ফেলে। আপনি তো সাপ রূপে চলেন, তাই আমার সন্দেহ ওটা আপনারই কাজ। সুমনের এরকম কথাই ডাইনি রেগে বললেন, দুনিয়াতে আমি একাই জিনজাতির একা না, আমার মতো জিনজাতির অনেক আছে। পাশের উপর গ্রামে একটা জিন আসছে, সে জিনটা কেন আসছে আমি জানি না, ওর উদ্দেশ্য কি এটাও জানি না। তোকে শুধু এটা জানিয়ে রাখলাম, এই কাজ আমি করিনি, ওই জিনটা করেছে। তোকে সব বললাম, তুই কাউকে বলবি না যেন। অনেক রাত হয়েছে, এখন ঘুমা, আমার খিদা লাগছে, রক্ত খেতে যাব। কথাটা বলে ডাইনি সাপের রূপ নিয়ে চলে গেলেন। এদিকে এই ঘটনার পরের দিন সুমন জানতে পারেন পাশের গ্রাম মানে রূপপুর গ্রামের মানুষেরা কোনো তান্ত্রিককে নিয়ে আসছে, কিন্তু এতে নাকি কোনো লাভ হয়নি। সে তান্ত্রিক কিছুই বলতে পারেনি ওই সাপটা কে, কেনই বা মানুষদের মেরে খেয়ে ফেলে। তান্ত্রিক ব্যর্থ হয়ে চলে যাবার পর রূপপুর গ্রামের মানুষ সবাই একসাথে হয়ে বলেন, ওই সাপটাকে সবাই মিলে মেরে ফেলবো। সাপটা রাতের বেলা এসে মানুষদের মেরে খেয়ে ফেলে, তাহলে আমরা রাতের বেলা লাঠি সোটা নিয়ে অপেক্ষা করব। তো এই ভাবনা মতো সেদিন রাতে রূপপুর গ্রামের মানুষ আগুন জ্বালিয়ে লাঠি সোটা নিয়ে গ্রামে ঘুরতে থাকে, কিন্তু সেই রাতে গ্রামের কেউই ওই সাপটাকে দেখতে পারেন না। সাপটাকে না দেখে সবাই যে যার বাড়িতে চলে যান। এদিকে এই ঘটনার পরের রাতে সে সাপটা আরও একজনকে খেয়ে ফেলেন। কি একটা ভয়ানক ঘটনা। পাশাপাশি 2টো গ্রাম, একটা রূপপুর আর একটা হাবিবপুর। সুমনের গ্রাম হলো হাবিবপুর। হাবিবপুর গ্রামে সুমনের বউ রূপে থাকা ডাইনি সাপরূপে হাবিবপুর গ্রামের মানুষদের মেরে রক্ত খান, কিন্তু রূপপুর গ্রামে যে জিনটা সাপরূপে আসছেন সে আসলে কে, কেন বা রূপপুর গ্রামে আসছে? এই কথা জানার জন্য রূপপুর গ্রামের মানুষ পাগল হয়ে যায়। ওরা একের পর এক কবিরাজ তান্ত্রিকের কাছে যেতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। 2 গ্রাম থেকে রাতের বেলা মানুষ মারা যেতে থাকে। এরকম ঘটনা ঘটায় রূপপুর গ্রামের মানুষ ও হাবিবপুর গ্রামের মানুষ সব একসাথে হলেন। সবাই একসাথে হয়ে একজন দাঁড়িয়ে বললেন, সবাই শুনুন, আসলে এখানে 2 গ্রামের মানুষকে একসাথে করা হয়েছে ভয়ানক ঘটনা ঘটানোর জন্য। আপনারা জানেন
আমাদের 2 গ্রাম থেকে রাত্রিবেলা মানুষ হারিয়ে যায়। 2 গ্রামের ভাষ্যমতে এই কাজটা করে একটা সাপ। সে আসলে নাগ, নাগিন নাকি অন্য কোনো জিন পরি আমরা সঠিকভাবে জানি না। কোনো কবিরাজ তান্ত্রিকও বলতে পারিনি। আপনারা সবাই এটাও জানেন, বছরখানেক আগে আমাদের 2 গ্রামের মানুষদের মাঝে ঝগড়া লেগেছিল। সে ঝগড়ায় 2 গ্রামের দুজন, একজন হারানাথ তান্ত্রিক আর একটা ভোলানাথ কবিরাজ, ওরা কালো জাদুর মাধ্যমে যুদ্ধ করেছে। ওদের ভুলের কারণেই 2 গ্রামের মানুষদের মাঝে অভিশাপ নিয়ে আসছে বিষকন্যা পরিরানী। সেই বিষকন্যা পরিরানী সাপরূপে সবাইকে মেরেছে। আজ এতদিন পর সেই বিষকন্যা পরিরানীর কথা মনে পড়ল। আমাদের মনে হয় 2 গ্রামের মানুষদের যে মারছে এই সাপটা ওই বিষকন্যা পরিরানীর কেউ হবে। ওনার কথায় সবাই বলতে লাগলেন, হ্যাঁ এটাই হতে পারে। তখন আবার দুজন উঠে দাঁড়িয়ে বলল, যদি এটাই ঠিক হয় তো আমাদের সালাম কবিরাজের কাছে যেতে হবে, ওনাকে নিয়ে আসতে হবে। বিষকন্যা পরিরানী মারা গেছে সালাম কবিরাজের কারণে। উনি বিষকন্যা পরিরানীকে হত্যা করিয়েছে ওনার পরিচিত জিনপরির সাহায্যে। সালাম কবিরাজ যেহেতু বিষকন্যা পরিরানীর মুখোমুখি হতে পারছে, তাহলে এখন যে সাপটা সবাইকে মারে এর মুখোমুখি হতে পারবে, এ বিষয়ে জানতেও পারবে। তখন সবাই রাজি হয়ে বললেন, ঠিক আছে তাহলে তাই করি। আমরা কালকেই 2 গ্রামের কয়েকজন চলে যাই সালাম কবিরাজের কাছে আর ওনাকে গিয়ে নিয়ে আসি গ্রামে। এই চিন্তা করে সবাই সেদিনের মতো বাড়িতে চলে গেলেন। এদিকে সেদিন রাতে সুমন ডাইনিকে বললেন, শুনছেন কি হয়েছে? 2 গ্রামের সবাই একসাথে হয়েছেন, ওই বলাবলি করছে কাল সালাম কবিরাজকে নিয়ে আসবে। সে কবিরাজ এসে যদি আপনার কথা জানতে পারে তখন তো গ্রামবাসী সবাই আমাকে দোষ দিবে। সবাই বলবে আমি আপনার বিষয় জেনেও কেন বলিনি কাউকে। সুমনের কথায় ডাইনি বললেন, কে শাসক, তুই কাউকে কিছু না বললে কেউ জানতে পারবে না আমার বিষয়। ডাইনির কথায় সুমন বুঝতে পারলেন ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। এই ভেবে ঘুমিয়ে পড়লেন সুমন। পরের দিন 2 গ্রামের মানুষেরা মিলে চলে যায় সালাম দাদুর বাড়িতে। সালাম কবিরাজের বাড়িতে যাবার পর সবাই শুনতে পারেন সালাম কবিরাজ বাড়িতে নেই। বাড়িতে নেই তাহলে কোথায় গেছে? এই কথা পাশের বাড়িতে জিজ্ঞাসা করলে পাশের বাড়ির লোকেরা বলেন সালাম কবিরাজ গেছেন মিয়াবাড়ি নামে একটা গ্রামে। প্রিয় লিসেনার, সালাম কবিরাজ মিয়াবাড়ি গ্রামে কেন গেছে জানেন? কারণ হাবিবপুর ও রূপপুর গ্রামের মতো এই মিয়াবাড়ি গ্রামে ঘটেছে ভয়ানক ঘটনা। রূপপুর হাবিবপুর গ্রামে তো সাপ এসে মানুষকে মেরে ফেলে বা খেয়ে ফেলে, কিন্তু এই মিয়াবাড়ি গ্রামে কোনো সাপ আসে না। এই মিয়াবাড়ি গ্রামে ভয়ানক এক জিন আসে। সব থেকে ভয়ের বিষয় কি জানেন? মিয়াবাড়ি গ্রামে যে জিনটা আসে এই জিনটার মাথা নেই। কথাটা শুনে অবাক হলো, এটাই সত্যি। এই জিনটার মাথা নেই। জিনটা যে পেট, সেই পেটের জায়গায় মুখ আর মুখের উপরে 2টো চোখ। এরকম ভয়ানক একটা জিন মিয়াবাড়ি গ্রামে আসে। সেই মিয়াবাড়ি গ্রামের কোনো মানুষ যদি ওই মাথাবিহীন জিনটাকে দেখে তাহলে ও শেষ, ওকে তখনই মেরে ফেলে সেই জিনটা। মিয়াবাড়ি গ্রামে এরকম ঘটনা ঘটায় সেই গ্রামের মানুষ আসে সালাম কবিরাজের কাছে। ওরা সালাম দাদুর কাছে আসায় আমিও সালাম দাদু চলে যাই মিয়াবাড়ি গ্রামে। প্রিয় লিসেনার, আমরা আমার পরিচয়টা দিয়ে দিই, তাহলে আপনাদের গল্পটা শুনতে সুবিধা হবে। আমি নিশাত, আমাদের গল্পের আসল নায়িকা আয়শাপুরী আমার বউ। আয়শাপুরীর হাতে বিশেষ এক ধরনের চুড়ি আছে। আয়শাপুরীর এই চুরির জন্য সাধারণ কোনো জিনপুরি আয়শাপুরীর সাথে শক্তি দিতে পারে না। আয়শাপুরী আমার বউ আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। সালাম দাদু আমার গ্রামবাসী দাদু হলেও আপন দাদুর মতো উনি কোথাও জিনপুরি ছাড়াতে গেলে আমাকে সাথে করে নিয়ে যায়। আয়শাপুরী, সালাম দাদু সহ এই গল্পে আরও অনেক জিনপুরি আছে। আমি সামনে আরও সবার সাথে পরিচয় করে দিব। এখন চলুন গল্পে ফিরি। সালাম দাদু আমি মিয়াবাড়ি গ্রামে যাই কারণ মিয়াবাড়ি গ্রামে আমার খালার বাড়ি। তো ওখানে যাবার পর মিয়াবাড়ি গ্রামের মানুষ সবাই সালাম দাদুর কাছে আসে আর সব ঘটনা খুলে বলেন। সব শুনে সালাম দাদু বলেন, হঠাৎ করে আপনাদের গ্রামে এরকম ঘটনা ঘটার কারণ কি? এরকম ঘটনা মূলত ঘটে কোনো জিন প্রতিশোধ নিতে আসলে। সে জিনটা কেন আসলো, কি কারণে আসলো, সেটাকে হাজির করে কথা বলে দেখতে হবে। সালাম কবিরাজের কথায় সবাই বললেন, তাহলে তাই করুন, জিনটাকে হাজির করে কথা বলুন। সবার কথাই সালাম দাদু বললেন, জিনটাকে সবার সামনে হাজির করানো যাবে না, এতেও হাজির হবে না। আর যদি হয়ও তাহলে আপনারা ভয় পাবেন। আপনারা একটা কাজ করুন, আমাকে একটা ফাঁকা ঘর দিন, আমি ঘরে জিনটাকে হাজির করে কথা বলবো। সালাম দাদুর কথাই তাই করা হলো। ওনাকে একটা ফাঁকা ঘর দেয়া হলো। ফাঁকা ঘর দেয়ায় সালাম দাদু আমাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে বাইরে থাকা সবাইকে বললেন, শুনুন, আমি যতক্ষণ না দরজা খুলি আমাকে কেউ ডাকবেন না। আমি এই ঘরে কারোর সাথে কথা বলি, ঘর থেকে চিৎকারের আওয়াজ আসলেও কেউ ভয় পাবেন না। আপনারা বাইরে অপেক্ষা করুন। এ বলে সালাম দাদু ঘরের দরজা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে দেওয়ার পর আমাদেরকে তাকিয়ে বললেন, নিশাত, জিনটা হাজির হলো, ওর দিকে তাকাবি না, তাকালে ভয় পেতে পারিস।
মাথা নিচু করে থাকবে কেমন? দাদুর কথায় আমি রাজি হলে সালাম দাদু ওই মাথাবিহীন জিনটাকে হাজির করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর ঘরটা হঠাৎ পচা গন্ধে ভরে গেল, আর সেখানে এসে দাঁড়ালো মাথা ছাড়া সে জিনটা। জিনটা এসে সালাম দাদুকে বললেন, এই কবিরাজ কেন ডাকলি আমাকে? বল, কি বলবি? তখন দাদু বলেন, আপনি কে? এই গ্রামে কেন আসছেন? আপনি যাকে দেখা দেন তাকেই মেরে ফেলেন, কেন এমনটা করছেন? তখন সেই জিনটা বললেন, কবিরাজ, আমি এমন একটা জিন যে কোনো কবিরাজের কথার উত্তর দেই না। তুই যেহেতু আমাকে হাজির করেছিস, তোকে বলি। আজ থেকে প্রায় 100 বছর আগে আমি গ্রামের একটা শ্মশান ঘাটে ছিলাম। সে সময় আমাকে দেখে গ্রামের অনেকে ভয় পাওয়ায় এই গ্রামের মানুষ একজন কবিরাজ নিয়ে এসে আমাকে বন্দি করে। আমাকে বন্দি করার প্রায় 100 বছর পর আমি মুক্তি হই। আমি মুক্ত হবার পর প্রতিশোধ নিতে আসি। আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। তোকে সব কথা কেন খুলে বললাম জানিস? কারণ তুই আর বাড়িতে ফিরতে পারবি না। তোকে সহ এই ছেলেটাকে এখানেই মেরে ফেলবো। জিনটার কথায় সালাম দাদু হেসে বললেন, তুই তো বেটা অনেক বোকা। তুই নাকি শক্তিশালী জিন। শক্তিশালী জিন হলে আমার পাশে যে ছেলেটা বসে আছে নিশাদ, ওর স্ত্রীর বিষয়ে জানতে পারতি। আয়শাপুরীর স্বামীও। তুই ওকে স্পর্শ করতে গেলে আয়শাপুরী তোর হাত ছিঁড়ে ফেলবে। সালাম দাদুর কথায় জিনটা বললেন, তাই নাকি? দেখি কোন আয়শাপুরী আমার কি করে। কথাটা বলে সে জিনটা তার একটা হাত লম্বা করে আমার দিকে এগিয়ে দিতে গেলে সেখানে আসলেন আমার বউ আয়শাপুরী। আয়শাপুরী এসে সেই জিনটার যার পেটের মধ্যে মুখ, সে মুখ বরাবর আঘাত করে ওকে ফেলে দিলেন। আয়শাপুরীর আঘাতে জিনটা এমনভাবে পড়ে গেলেন যে ঘরটা পুরো কেঁপে উঠলেন। এদিকে জিনটা পড়ে গিয়ে বললেন, আয়শাপুরী, তুই আসছিস? আমি তো তোর অপেক্ষায় ছিলাম এতদিন। তোর সাথে আমার অনেক হিসাব বাকি, তুই বাঁচতে পারবি না। জিনটার এরকম রহস্যময় কথার মানে বুঝতে না পেরে আয়শা বললেন, আমার সাথে তোর কিসের হিসাব আছে আমি জানি না। আমি শুধু এটা জানি, আমার থেকে দূরে থাক। তুই আমার মা, আমার পরিবারের পিছনে লাগতে আসলে মেরে ফেলবো তোকে। কথাটা বলে আয়শা সালাম দাদুকে বললেন, দাদু, ঘটনা কি? একে হাজির করেছেন কেন? তখন সালাম দাদু সব ঘটনা খুলে বললেন। এদিকে তখন আমিও বললাম, আয়শা, এখানে আমার খালার বাড়ি। এই জিনটা এই গ্রামের অনেককে মেরে ফেলেছে। আমাদের কথা শুনে আয়শা জিনটাকে উদ্দেশ্য করে বললেন, তোর কুকর্মের জন্য নিশ্চয়ই কবিরাজ তোকে বন্দি করেছে। এতে গ্রামের মানুষের কি দোষ? চলে যাই গ্রাম ছেড়ে। আয়শাপুরীর কথায় সেই জিনটা বললেন, যাব না। কি করবি তুই? জিনটার কথায় আয়শা আবারও জিনটাকে আঘাত করলে সে জিনটা বলে, আয়শা, তুই আমাকে আঘাত করার শাস্তি পাবি। তোর কোনো ধারণা নেই আমি কে, কার হুকুমে এসব করছি। তোর সাথে আবার দেখা হবে। এই বলে সে জিনটা চলে গেলেন। জিনটা চলে যাবার পর আয়শা বললেন, দাদু, আপনি বাইরে গিয়ে সবাইকে বলেন আজকের পর ওই জিনটাকে কেউ দেখলে বা কেউ মারা গেলে যেন আপনাকে জানাই। আজকের পর জিনটা কেউ কাউকে মারলে আমিও ওকে মারব। আমি বাড়িতে যাচ্ছি, তোমরা কাজ শেষ করে এসো, কেমন? এই বলে আয়শাপুরী বাতাসে মিশে গেলেন। এদিকে তখন সালাম দাদু বাইরে বেরিয়ে সবাইকে বললেন, আমি জিনটার সাথে কথা বলছি। আজকের পর আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তো আমাকে জানাবেন, সেদিন জিনটাকে আর ছাড়া হবে না। কথাটা বলে আমিও সালাম দাদু সেখানে থেকে আসতে যাব। এমন সময় হাবিবপুর গ্রাম ও রূপপুর গ্রামের মানুষেরা ওখানে আসলেন। ওরা এসে দাদুকে সালাম দিলে দাদু সালামের উত্তর দিয়ে বললেন, আপনারা কি? তখন ওরা বললেন, আমাদের বাড়ি হাবিবপুর গ্রামে, কারোর বাড়ি বা রূপপুর গ্রামে। আমরা আপনার বাড়িতে এসে জানতে পারলাম আমি এই মিয়াবাড়ি গ্রামে আসছেন আপনি, তাই সরাসরি এখানে চলে আসলাম। ওদের কথায় সালাম দাদু একটু চুপ থেকে বললেন, আপনারা কোন রূপপুর গ্রাম ও হাবিবপুর গ্রামের কথা বললেন? যে গ্রামে হারনাথ তান্ত্রিক ও ভোলানাথ কবিরাজ ছিল, ওই গ্রাম নাকি? তখন গ্রামবাসী মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, আমরা ওই গ্রামের মানুষ। ওদের কথায় সালাম দাদু বললেন, কি ঘটনা একটু খুলে বলুন তো। তখন একজন বললেন, কবিরাজ সাহেব, আমাদের হাবিবপুর গ্রামে একটা সাপ মানুষদের মেরে তার চোখ দুটো ও রক্ত খেয়ে ফেলে। ওদিকে পাশের গ্রাম রূপপুরে একটা সাপ মানুষকে মেরে খেয়ে ফেলে। আমরা সাপুরে বা কবিরাজ নিয়ে আসছি, কিন্তু কোনো কাজ হয়নি। সাপুরে বা কবিরাজ ওদের নাক মুখে রক্ত এসে মারা যায় ওরা সবাই, কিন্তু কেউ সাপকে কেউ ডাকতেই পারছে না। ওদের এরকম কথায় সালাম দাদু অবাক হয়ে আমার দিকে তাকান। তাকে ওদের বলেন, এটা তো ভয়ানক ঘটনা মনে হচ্ছে, মনে হয় কোনো সাপ জিন এই কাজটা করছে। আচ্ছা, আপনারা একটা কাজ করুন তো, আপনার বাড়িতে চলে যান, আমি কালকে আসবো আপনাদের গ্রামে। সালাম দাদুর কথায় সবাই রাজি হয়ে চলে গেলেন। এদিকে তখন আমিও সালাম দাদু চলে আসলাম আমার গ্রামে। গ্রামে এসে দাদু বললেন, নিশাদ, এখন বাড়িতে যা, কালকে বিকালের দিকে আসিস, হাবিবপুর গ্রামে যাব। কথাটা বলে সালাম দাদু ওনার বাড়িতে চলে গেলে আমিও চলে গেলাম আমার বাড়িতে।
বাড়িতে যাওয়ায় মা বলল, নিষাদ আসছিস? কি হলো, তোর খালা খালু ওরা ভালো আছে তো? মায়ের কথা আমি বললাম, হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ ভালো আছে। সালাম দাদুর সহ গিয়েছিলাম। দাদুকে জিনটাকে হাজির করে কথা বলেছে। আয়সাও গিয়ে জিনটাকে ভয় দেখিয়েছে। আশা করি জিনটার কোনো সমস্যা করবে না। কথাটা বলে ঘরে গেলাম। ঘরে গিয়ে খাবার খেয়ে নিয়ে আয়সাকে বললাম, আয়সা, বাবা দোকান থেকে বাড়িতে আসছে কি? আমার কথা জবাবে আয়সা বললেন, না বাবা তো আসেনি এখনো। আয়সার কথাই আমাদের ছেলে ইয়ামিনকে কোলে নিয়ে বললাম, তাহলে আমি দোকানে যাই, বাবা আসবে। এই বলে ইয়ামিনকে কোলে নিয়ে মায়ের ঘরে গেলাম। গিয়ে মাকে বললাম, মা আমি দোকানে যাচ্ছি, আমি গেলে বাবা আসবে। এই বলে ইয়ামিনকে রেখে চলে গেলাম দোকানে। আমি দোকানে যাওয়ার পর বাবা বাড়িতে আসলেন। এই ঘটনার পরের দিন বিকালে কথা মতো আমি সালাম দাদুর বাড়িতে যাই। আমি যাওয়াই সালাম দাদু আমাকে নিয়ে হাঁটতে থাকে হাবিবপুর গ্রামের দিকে। আমরা হাঁটার সময় আমি দাদুকে বলি, দাদু, হাবিবপুর রূপপুর গ্রামকে নিয়ে ঘটনা আছে জানো তো? আমার কথায় দাদু বললেন, জানবো না আবার, ভালো করে জানি। বিষকন্যা পরিরানীর ঘটনা কি ভুলতে পারি? তবে একটা কথা জানিস, আমি শিওর না, তবে ধারণা করে বলতে পারি এখানে পরিরানী বিষকন্যার মতনই কোনো কাহিনী আছে। সাপরূপে চলাফেরা করে ওই গোত্রের জিনেরা বেশি। সালাম দাদু ও আমি দুজনে গল্প করতে করতে হাবিবপুর গ্রামে গেলাম। ওখানে আমাদের দেখে হাবিবপুর গ্রাম ও রূপপুর গ্রামের সবাই এসে জড়ো হলেন ওখানে। সবাই জড়ো হওয়ার পর সালাম দাদু সবার কাছে আরও ভালোভাবে সব ঘটনা শুনলেন। কখন আর কোথা থেকে ঘটনা শুরু হয়েছে সালাম দাদুর কথায় সবাই সব ভালোভাবে বুঝিয়ে বললেন। সব কিছু শুনে দাদু বললেন, ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমাকে একটু সময় দিন, আমি আমার পরিচিত জিনকে দিয়ে খোঁজ নিয়ে সবাইকে বলবো। আপনারা সবাই বাড়িতে চলে যান, আমি আপনাদের গ্রামে হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করার মাধ্যমে খোঁজ নিব। খোঁজ খবর নিয়ে সন্ধ্যার পর সবাইকে ডাকলে আবার আমার কাছে আসবেন। সালাম দাদুর কথায় সবাই বাড়িতে চলে গেলেন। সবার মতো সুমনও চলে গেলেন বাড়িতে। সুমন বাড়িতে যাবার পর ওর বউ মানে সাপরূপী ডাইনি সুমনকে বললেন, এই শোন, তোর সাথে কথা আছে, দরজা লাগা। ডাইনির কথায় সুমন দরজা লাগিয়ে বললেন, কি কথা? তখন ডাইনি বলল, গ্রামে সালাম কবিরাজ আসছে। সালাম কবিরাজ তার জিনদের মাধ্যমে আমার খোঁজ নিয়ে আমার কথা হয়তো জানতে পারে। তোকে যা বলি তাই কর। তো একটা বোতলে প্রসাব করে এই শুকরের রক্ত ওখানে মিশে সে প্রসাব ও শুকরের রক্ত তোদের বাড়ির চারিদিকে ছিটিয়ে দে। এতে তোদের বাড়ির চারিদিকে অপবিত্র হয়ে যাবে। এতে অন্য কোনো জিন তোদের বাড়িতে কি আছে কি না আছে কেউ জানতে পারবে না। সালাম কবিরাজের জিন আমার বিষয় জানতে পারবে না। তুই এখন এই কাজটা কর, যদি না করিস তাহলে তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। ডাইনির কথায় সুমন কোনো উপায় না পেয়ে ডাইনির কথা মতো কাজ করলো। ওদিকে আমিও সালাম দাদু দুইটা গ্রাম ঘুরে দেখছি। এমন সময় সালাম দাদু বড় বাবা জিনকে ওখানে ডাকলেন। বড় বাবা জিনকে জানেন? বড় বাবা জিন সালাম দাদুর বন্ধু জিন ছিলেন। সে সুবাদে বড় বাবা জিনের সাথে সালাম দাদুর পরিচয়। তো সালাম দাদুর ডাকিয়ে বড় বাবা জিন আসলে দাদু বললেন, বড় বাবা কেমন আছেন? আপনাকে ডাকলাম একটা তথ্য এনে দেওয়ার জন্য। এই গ্রামের পাশের গ্রাম, দুই গ্রামে ভয়ানক ঘটনা ঘটছে। আপনি খুঁজে দেখেন তো এই কাজগুলো কে করছে, আর দুই গ্রামে কি একজনই সমস্যা করছে নাকি আলাদা আলাদা কেউ? সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, ঠিক আছে। এই বলে বড় বাবা জিন বাতাসে মিশে গেলেন। বড় বাবা জিন বাতাসে মিশে যাওয়ার পর আমরা অপেক্ষা করতে লাগলাম ওরা কি খবর নিয়ে আসে। এভাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর বড় বাবা জিন আসেন আর বলেন, সালাম, সত্যি বলতে কোনো খবর নিতে পারলাম না। এই গ্রামে কে আসে আর কে সাপরূপে এসে সবাইকে মারছে তার নাম জানতে পারিনি, সে কে এটাও জানতে পারিনি। এরকম ঘটনা ঘটে যখন কোনো জিনপরি কালো জাদুর মাধ্যমে নিজেকে গোপন করে রাখে। আমি কিছু জানতে পারলে আন্দাজ করতে পারছি এই দুই গ্রামে সাপরূপী জিনেরা আছে। আমার মনে হয় তোমার এই কাজটা করা ঠিক হবে না, এতে সমস্যা তোমার হতে পারে। তুমি বরং এখান থেকে চলে যাও, আর যদি সাহস করে কাজটা করতে চাও তো আমি তোমাকে সাহায্য করব। বড় বাবা জিনের কথাই সালাম দাদু বললেন, বড় বাবা আমাদের জানতে হবে এখানে কে আছে। আমি আমার মতো করে খোঁজ নিয়ে আপনিও নিন, যদি কিছু জানতে পারেন তো আমাকে জানাবেন। সালাম দাদুর কথাই বড় বাবা জিন চলে গেলেন। এদিকে তখন আমিও সালাম দাদু চিন্তায় পড়ে গেলাম। অনেক আশা নিয়েছিলাম বড় বাবা জিন এসে সব কাহিনী বলবে, কিন্তু বড় বাবা জিন তো কিছু জানতে পারল না। বড় বাবা জিন চলে যাওয়ার পর আমি গ্রামেই হাঁটাচলা করছিলাম। এমন সময় আমাদের কাছে আসে সুমন নামে সেই ছেলেটা। সুমন এসে দাদুকে সালাম দেন। দাদু সালামের উত্তর দিয়ে বলেন, তুমি কে? তখন সুমন বলেন, আমার নাম সুমন, আমার বাড়ি এই গ্রামেই। আপনাদের সাথে জরুরি কিছু কথা ছিল, আপনারা দয়া করে এখনই আমার বাড়িতে চলে আসুন।
সুমনের কথায় দাদু বললেন, কি কথা, এখানে কি বলা যাবে না? তখন সুমন বললেন, না, এখানে বললে গ্রামবাসী জানতে পারবে। আমি জানি এই গ্রামে সাপরূপে কে আসে। সুমনের মুখে এরকম কথা শুনে আমিও সালাম দাদু এক উপরের দিকে তাকিয়ে বললাম, কি, তুমি জানো? তখন সুমন বললেন, হ্যাঁ আমি জানি, আর আপনারা আমার বাড়িতে চলুন, আমি সব বলছি। সুমনের কথায় আমরা আর কথা না বাড়িয়ে চলে গেলাম সুমনের বাড়িতে। সুমনের বাড়িতে যাবার পর সুমন আমাদের বসতে বললেন। এদিকে আমাকেও সালাম দাদুকে দেখে সুমনের মা, বাবা, ভাই, ভাবি সবাই ঘরে এসে বললেন, সুমন, উনি তো কবিরাজ, তুমি ওনাকে নিয়ে আসলে কোনো সমস্যা হয়েছে কি? মা বাবার কথায় জবাবে সুমন বললেন, হ্যাঁ বলবো, তোমরা বসো। আমার কথা শুনে হয়তো আজ অবাক হবে, কিন্তু আমার কিছু করার নেই, আজ যে বলতেই হবে। এই বলে সুমন ওর বাবাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, তোমরা যে কে আমার বউ ভেবে আসছো, আসলে সে আমার বউ না, সে একটা ডাইনি। কি ডাইনি মানে? আর কি বলছিস, পাগল হই নাকি? সুমনের বাবার কথায় সুমন বললেন, না বাবা, আমি পাগল হইনি, ঠিকই আছে, আর আমি যা বলছি সব সত্যি। তোমরা যার সাথে আমার বিয়ে দিয়েছিল সে আসলে কোনো মানুষ না, সে একটা ডাইনি। সেই ডাইনি যে কিনা সাপরূপে আমাদের গ্রামের সবাইকে মারছে। কি? হায় আল্লাহ, এসব কি শুনছি? সুমনের কথায় ওর পরিবার যেন আকাশ থেকে পড়ল। এদিকে আমিও সালাম দাদু অবাক হয়ে দাদু সুমনকে বললেন, আচ্ছা সুমন, আমাকে একটা কথা বলো, তুমি সব জেনে কাউকে কিছু বলনি কেন? তখন সুমন শুরু থেকে শেষ সব ঘটনা খুলে বললেন। সুমন বললেন, ডাইনি সবসময় আমাকে ভয় দেখাতো, আমি কাউকে কিছু বললে ডাইনি আমাকে মারবে বলে আমার সাথে আমার পরিবারকেও সবাইকেও মারবে। আমি আমার পরিবারের কথা চিন্তা করে কাউকে কিছু বলিনি, কিন্তু ডাইনি রোজ রোজ গ্রামের কাউকে না কাউকে মারছে। গ্রামের মানুষের মৃত্যু দেখে আর চুপ থাকতে পারলাম না, আপনাকে সব ঘটনা খুলে বললাম। কবিরাজ সাহেব, আপনার বিষয়ে অনেক ভালো কিছু শুনেছি আমি, আপনি অনেক ভালো বড় কবিরাজ, আপনি দয়া করে আমাদের সবাইকে সাহায্য করুন, নইলে ডাইনি আমাকে আমার পরিবারকে কাউকে ছাড়বে না। সুমনের কথায় সালাম দাদু বললেন, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমার সাথে থাকা জিন ডাইনির খোঁজ খবর নিতে পারলো না কেন? তখন সুমন সব খুলে বললেন। সুমন বললেন, ডাইনি আমাকে দিয়ে আমাদের বাড়ির চারিদিকে অপবিত্র করে ফেলেছে, এতে কেউ ডাইনির খবর জানতে পারিনি। আমি যা বললাম সব সত্যি। আরেকটা কথা, আমাদের পাশে রূপপুর যে গ্রাম আছে, সেই গ্রামে নাকি একটা সাপ আছে, জিন সাপ। ওই জিন সাপটাই ওই গ্রামের মানুষদের খেয়ে ফেলে, এই কথা ডাইনি নিজে বলেছিল আমাকে। কবিরাজ সাহেব, আপনি 2 গ্রামের মানুষকে সাহায্য করেন, তার আগে আমাদের পরিবারকে বাঁচান। সুমনের কথায় সালাম দাদু বললেন, আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি। এই বলে সালাম দাদু জমজমের পানিতে ফু দিয়ে সেই পানি আগে সুমনের বাড়ির চারিদিকে ছিটিয়ে পবিত্র করে ফেললেন, এরপর ঘরে ছিটালেন। এরপর কোরআনের বিশেষ কিছু আয়াত কাগজে লিখে তাবিজ বানিয়ে সুমন সহ ওর পরিবারের সবাইকে একটা করে দিয়ে বললেন, এগুলো পড়ে থাকেন। এরপর থেকে ডাইনি কোনো জিনপরি আপনাদের বাড়িতে ঢুকতে পারবে না, যদি ঢুকেও তাহলে আপনাদের কিছু করতে পারবেন ইনশাল্লাহ। কথাটা বলে তাবিজগুলো সবাইকে দেয়াই সুমনের বাবা দাদুকে বললেন, কবিরাজ সাহেব, আমাদের সুমনের বউ যে ডাইনি ছিল আমরা জানতাম না, আজকে যেন তা মাথা ঘুরছে আমার জেনে। কবিরাজ সাহেব, আপনি দয়া করে এই কথা গ্রামের কাউকেই বলবেন না প্লিজ, তাহলে সবাই আমাদের দোষ দিবে, বলবে সুমন সব জেনেও কেন এতদিন কাউকে কিছু বলেনি। সুমনের বাবার কথায় দাদু বললেন, ঠিক আছে, তাই হবে, কাউকে আপনাদের কথা বলবো না। এই বলে দাদু আমাকে বললেন, নিশাদাই। কথাটা বলে আমরা সুমনদের বাড়ি থেকে বেরিয়ে গ্রামে আসলাম। এদিকে ততক্ষণে সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা হওয়ায় সবাই আবার সালাম দাদুর কাছে এসে বললেন, কবিরাজ সাহেব, আপনি কি কিছু জানতে পারছেন? সবার কথায় সালাম দাদু বললেন, হ্যাঁ কিছুটা জানতে পারছি। আসলে এই গ্রামে ও পাশের গ্রামে 2 গ্রামে সাপরূপী জিনেরা আছে। ওরা কেন আসছে, কেন গ্রামের সবাইকে মারছে, এই বিষয়ে এখনও জানতে পারিনি। তবে আমি আজকে রাতেই সব জেনে যাব যেভাবে হোক। আপনারা একটা কাজ করুন, রাত হয়েছে, সবাই বাড়িতে চলে যান। আমি রাতের বেলা যা করার করব, আর কালকে দিনের বেলা আবারও আসবো আপনাদের গ্রামে। সবাই আজ রাতে সাবধানে থাকবেন। সালাম দাদুর কথায় সবাই সেখান থেকে বাড়িতে চলে গেলেন। সবাই চলে যাবার পর আমিও সালাম দাদু সেখান থেকে বাড়ির দিকে যেতে থাকলে হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়ালেন সাপরূপী ভয়ানক সে ডাইনি। শুধু ডাইনি না, ভয়ানক আরেকটা জিনও এসে দাঁড়ালেন আমাদের সামনে। ডাইনি ও জিনটা আমাদের সামনে এসে বিশাল আকারের সাপের রূপ নিয়ে আমাদের চারিদিকে ঘুরতে থাকেন। এটা দেখে সালাম দাদু বলেন, আমাদের ভয় না দেখিয়ে সামনে এসে কথা বল কে তোরা। দাদুর কথায় সাপ দুটো আবার তাদের নিজেদের রূপে আসলেন। এসে দুজনে হাসতে হাসতে বললেন, সালাম কবিরাজ, তোর অপেক্ষায় করছিলাম, তুই যে এই গ্রামে আসবি এটাই জানতাম, তোকে নিয়ে আসার জন্য এত কিছু।
কথাটা বলে সেই ডাইনি বলে উঠলেন, সালাম কবিরাজ, ভেবেছিলাম আর 3টা মানুষের রক্ত খাবো, তারপর তোর বাসার সামনে আসবো, কিন্তু তা আর হলো না। সুমন নামে ছেলেটা সব বলেই দিল। এতে কোনো সমস্যা নেই, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। আমার নাম কি জানিস? আমার নাম গুলজান। আমি সাপরূপী ডাইনি। আর আমার পাশে যাকে দেখছিস ওর নাম ওয়াজিদ। আমরা দুজনের পরিচিত বলতে পারিস, একই টিমের। ডাইনির কথা শেষ হলে সেই ওয়াজিদ জিন বললেন, কবিরাজ, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, কিন্তু আমরা তোর আর আয়শাপুরীর অনেক কিছু করব। আগেই হাবিবপুর গ্রাম ও রূপপুর গ্রামের মানুষকে খেয়ে শেষ করি, তারপর তোদের পেছনে লাগবো। জিন ও ডাইনির কথায় সালাম দাদু বললেন, তোদের মতো পরিরানী বিষ্কনাও চেয়েছিল এই 2 গ্রামের মানুষদের মেরে ফেলতে, কিন্তু তা করতে পারিনি, উল্টো নিজে মারা গেছে। তোদের যদি মরতে ইচ্ছে না করে তো এখান থেকে চলে যা। সালাম দাদুর কথায় সে জিন ও ডাইনি হাসতে হাসতে বলল, আমাদেরকে মারবি? তোর কি ধারণা আছে আমরা চাইলে কি করতে পারি? ডাইনি ও জিনটার কথা শেষ হতে না হতেই ওখানে আসে আয়শাপুরী এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলেন, তোরা কি করতে পারবি সেটা পরের বিষয়, তোরা কি জানিস না আমি তোদের কি করতে পারি? আয়শার কথায় ডাইনি বললেন, কিছু করতে পারবি না, উল্টো আমরাই তোকে সহ 2 গ্রামের সবাইকে শেষ করে দেব। ডাইনির কথা আয়শাপুরী ডাইনির মুখে আঘাত করে ফেলে দিয়ে বললেন, চুপ কর, নইলে এখানেই মেরে ফেলবো। আয়শাপুরী ডাইনিকে আঘাত করায় সে ওয়াজিদ নামে জিনটা এসে আয়শাকে ধরলেন। তখনই ওখানে যুদ্ধ হলো আয়শাপুরী ও ওয়াজিদ জিন ও ডাইনির। ওরা দুজনে আয়শাপুরী আয়শা একাই ওদের সাথে যুদ্ধ করছে। ওদের যুদ্ধের মাঝে আয়শাপুরী ডাইনি ও ওয়াজিদ জিনটাকে আঘাত করতে করতে দুর্বল করলেন। এদিকে ঠিক তখনই একটা জিন এসে আয়শাকে আঘাত করে ফেলে দিলেন। আয়শাকে আঘাত করে আয়শা পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে যা দেখলেন সেটা দেখে তো আয়শাপুরীর পাশাপাশি আমিও সালাম দাদু অবাক। আমরা দেখলাম এটা সেই মাথা ছাড়া জিনটা, যে জিনটা মিয়াবাড়ি গ্রামে মানুষদের মেরে ফেলে। সে মাথাবিহীন জিনটা আয়শাকে আঘাত করে ডাইনি ও ওয়াজিদ জিনের পাশে গিয়ে দাঁড়ালেন। ওরা 3 জন একসাথে হয়ে আয়শাপুরী বলে উঠলেন, তাহলে এই ব্যাপার, তোরা 3 জন একই টিমের। আয়শাপুরীর কথায় ওরা হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আমরা 3 জন একই দলের। আমরা 3 জন 3টা গ্রামে আমাদের হত্যাযজ্ঞ চালাচ্ছি, আর এটা আমরা চালাবো। মাথাবিহীন জিনটার কথায় আয়শা বললেন, পারবি না, আমি থাকতে কাউকে হত্যা করতে দেব না। তখন ডাইনি বললেন, আয়শাপুরী, তুই কাকে ছেড়ে কাকে বাঁচাবি? আমরা 3 জন 3 গ্রামে হত্যাযজ্ঞ চালাবো, শুধু তাই না, সাথে তোর পরিবারের ওপর আক্রমণ করব। এখন সামলা, কোন দিক সামলাবি? তোর সাথে সবার মৃত্যু হবে, আমরা সবাইকে মেরে শান্ত হব না, তোকেও মেরে ফেলবো, শুধু সময়ের অপেক্ষা। এই বলে ডাইনি সহ বাকি 2 জন জিন বাতাসে মিশে গেলেন। ওরা চলে যাবার পর আয়শা আমাকেও দাদুকে বললেন, চলো বাড়িতে চলো। এই বলে 3 জনই বাড়ির দিকে আসতে লাগলাম। এমন সময় সালাম দাদু আয়শাকে বললেন, এটা কোনো কথা হলো? মাথাবিহীন জিনটা এভাবে ধোকা দিল আমাদের। ওকে যখন প্রথম হাজির করাই তখনও বলেছিল ও প্রতিশোধ নিতে আসছে মিয়াবাড়ি গ্রামে। ওর কথায় আমরা আর খোঁজ নিইনি, ভেবেছিলাম সত্যি বলছে, কিন্তু ও যেরকম মিথ্যা বলবে ভাবতে পারিনি। ওরা 3 জন একই দলের, 3 জনই 3 গ্রামের মানুষদের মারছে, এটা কেন? দাদুর কথায় আয়শাপুরী বললেন, দাদু, এই 3 জন জিনকে আমার সুবিধার মনে হচ্ছে না, আপনার বাড়িতে চলুন, তারপর দেখি কি করা যায়। আয়শা কথায় আমরা 3 জনই সালাম দাদুর বাড়িতে চলে আসলাম। ওখানে আসার পর সালাম দাদু বললেন, আয়শা, তুমি কি ব্যবস্থা করতে বলবা, কি করবা? তখন আয়শা বললেন, দাদু, আমাদের আজকালের মধ্যে ওই জিনদের ও ডাইনির সাথে যুদ্ধ করতে হবে। আমি তো একাই ওদের সাথে যুদ্ধ করতে পারবো, কিন্তু সমস্যা হলো যুদ্ধ করার সময় 3 জন যদি 3 দিকে চলে যায়, তখন কাকে ছেড়ে কাকে ধরবো? আমি একজনের সাথে যুদ্ধ করার সময় বাকি 2 জন এসে যদি আমার পরিবারের বা গ্রামবাসীর কোনো ক্ষতি করে, এই ভয়ে আমি একা যাচ্ছি না। আমি বরং একটা কাজ করি, ফাতেমা পরীকে ডাকি। ফাতেমা পরীর শক্তি ও আমার মতো আমরা 2 জন থাকলে ওই 3 জনকে মারতে সুবিধা হবে। আয়শাপুরীর কথায় সালাম দাদু বললেন, এটাই করতে হবে, তুমি চাইলে বড় বাবা জিনকেও ডাকতে পারি। তখন আয়শা বললেন, আমি আর ফাতেমা পরী থাকা লাগবে না, আপাতত বড় বাবা জিনকে লাগবে না, ওনার দরকার হলে ডাকবো, কেমন? তখন সালাম দাদু বললেন, ঠিক আছে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজ বাড়িতে যাও, কালকে তোমার কথা মতো ওদের সাথে যুদ্ধ করব। দাদুর কথায় আমিও আয়শাপুরী চলে গেলাম বাড়িতে। বাড়ি থেকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকালে কথা মতো আয়শাপুরী আমার নিয়ে আবারও সালাম দাদু বাড়িতে গেলেন। ওখানে যাবার পর আয়শা ফাতেমা পরীকে স্মরণ করলেন। আয়শার স্মরণে ফাতেমা পরী এসে বললেন, কেমন আছো? তখন আয়শা বললেন, ততটা ভালো না ফাতেমা, তোমাকে একটু সাহায্য করতে হবে আমাকে। এই বলে আয়শা পরী ফাতেমা পরীকে সব খুলে বললেন। সব শুনে ফাতেমা পরী বললেন, সমস্যা নেই, তুমি যেরকম বলবে তেমনই হবে,
আমরা দুজনে ডাইনি সহ বাকি জিন দুটোর সাথে যুদ্ধ করতে পারবো। ফাতেমাপুরীর কথায় আয়েশা দাদুকে বললেন, দাদু আপনিও নিশাত চলে যান হাবিবপুর গ্রামে, ওখানে গিয়ে হাবিবপুর ও রূপপুর গ্রামের সবাইকে বলেন আপনি কাজ করছেন। আশা করি আজকে রাতেই আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা যান, আমরা সন্ধ্যার পর ঠিকই ওখানে যাব। আয়েশার কথায় রাজি হয়ে সালাম দাদু আমি হাবিবপুর গ্রামের ওদিকে যেতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ পর হাবিবপুরে পৌঁছে গেলে সেই গ্রামের সবাই সহ পাশের রূপপুর গ্রামের সবাই আসলেন ওখানে। তখন সালাম দাদু সবার সামনে বললেন, আমি সব খোঁজ খবর নেওয়া শেষ করেছি, আল্লাহর রহমতে আজ রাতেই কিছু একটা সমাধান হবে। আপনাদের এই হাবিবপুর গ্রামে সাপরূপী এক ডাইনি ঘোরাফেরা করে। হাবিবপুর গ্রামে এতদিন এই ডাইনি সবাইকে মেরে তার রক্ত খেয়েছে, আর পাশের রূপপুর গ্রামে একটা জিন সাপের রূপে ঘোরাফেরা করে আছে। ওই জিনটা সাপের রূপে এসে রূপপুর গ্রামের মানুষদের খেয়ে ফেলছে। সালাম দাদুর কথায় সবাই ভয় পেয়ে গেলেন। সবাই অবাক হয়ে বললেন, এই সাপ জিনটা ও ডাইনি এরা কেন আসে? আমরা গ্রামবাসী তাদের কি ক্ষতি করেছি? সবার কথা জবাবে সালাম দাদু বললেন, এই বিষয়টা এখনও সঠিকভাবে জানতে পারিনি, তবে আশা করি আজকে রাতে জেনে যাব। দাদু ও গ্রামবাসীর মাঝে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। কথা বলতে বলতে সন্ধ্যা হওয়ায় হঠাৎ চারিদিক থেকে সাপের শো শো আওয়াজ পাওয়া যায়। সাপের শো শো আওয়াজ পেয়ে সবাই তাকিয়ে দেখেন দুই দিক থেকে দুটো বিশাল আকারের সাপ এগিয়ে আসছে। দুদিক থেকে বিশাল আকারের দুটো সাপ এগিয়ে আসতে দেখে ভয়ে গ্রামের মানুষ যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এদিকে তখন সালাম দাদু বলেন, কেউ ভয় পাবেন না, আমার কাছাকাছি আসুন। কিন্তু সবাই এতটা ভয় পেয়েছেন যে সেখান থেকে সবাই দৌড়ে পালিয়ে গেলেন। সবাই পালিয়ে যাবার পর সেই সাপ দুটো আমাদের কাছে এসে ভয়ানক আওয়াজ করতে লাগলেন। এভাবে কিছুটা সময় যাবার পর সাপরূপী ছেড়ে ডাইনি ও জিনটা আমাদের সামনে আসলেন। তখন আবার মাথাবিহীন ওই জিনটাও আসলেন। ওরা তাদের রূপে এসে সালাম দাদুকে উদ্দেশ্য করে বললেন, কবিরাজ সবাই পালিয়ে গেল, নইলে সবাইকে আজকে এখানেই মেরে ফেলতাম। জিন ও ডাইনির কথাই সালাম দাদু বললেন, তোরা নিজেরা কিভাবে বাঁচবি সেই চিন্তা আগে কর, কালকে আয়েশা পরি তোদের ছেড়ে দিল, আজ ছেড়ে দিবে না। তখন ডাইনি সহ জিনটাকে হাসতে হাসতে বলল, দুজন জিন, আয়েশা আমাদের কি মারবে, আজ আমরাই ওকে মারব। জিন দুটো ও ডাইনির কথায় ওখানে আয়েশা আসলে তখন ফাতেমাপুরিও আসলো। আয়েশা ও ফাতেমাপুরি ওখানে এসে আয়েশা বললেন, আমাকে মারবি? নিয়ে আসছি, মার আমাকে, হয় মার আমাকে নইলে মর। আয়েশাপুরীর কথায় ওরা আয়েশাপুরী ও ফাতেমাপুরীর উপর আক্রমণ করলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। আয়েশাপুরী ও ফাতেমাপুরী দুজন, ওরা আর হলো তিনজন। দুই দলে যুদ্ধ হচ্ছে, একে অপরের আঘাত করছে। ডাইনি সহ বাকি জিন দুটো শক্তিশালী, কিন্তু আয়েশাপুরী ও ফাতেমাপুরী ওদের থেকে বেশি শক্তিশালী হওয়ায় আয়েশা ও ফাতেমাপুরীর সাথে ওরা পারছিল না। আয়েশাপুরী ও ফাতেমাপুরী জিন দুটো সহ ডাইনিকে আঘাত করতে করতে আহত করে ফেললেন। এদিকে তখন ডাইনি সহ জিন দুটো বললেন, আয়েশাপুরী থাম, আমাদের একটু সময় দে, যদি আমাদের ভয় না পাস তো একটু সময় দে, তারপর দেখ কি হয়। ওদের কথায় আয়েশা ও ফাতেমাপুরী দুজনে চুপ করে দাঁড়িয়ে রইলেন। ওদিকে এই সুযোগে জিন দুটো ও ডাইনি মাটিতে বসে তিনজন তিনজনের হাত ধরে ছোট্ট বন্ধ করে কি জানিয়ে পড়লেন আর বললেন, প্রভু আসেন, আপনার আসার সময় হয়েছে, আসেন। এভাবে এক এক করে তিনবার বলার পর চারিদিক থেকে ভয়ানকভাবে আওয়াজ করতে করতে সেখানে এসে হাজির হলেন বিশাল আকারের কালো রঙের একটা সাপ। সে সাপটার কোনো লেজ নেই, লেজের জায়গায় মাথা, মানে দুটো মাথা, কোনো লেজ নেই। এরকম দুটো মাথাওয়ালা সাপ এসে খুবই ভয়ানক এক জিনের রূপ নিলেন। জিনের রূপ নেয়াই ডাইনি সহ বাকি জিন দুটো বলে উঠলেন, প্রভু আমরা আপনার কথা মতো কাজ করতে আসছি, কিন্তু আয়েশাপুরী আমাদের মাঝে বাধা হয়ে আসছে, আমাদের আঘাত করে দুর্বল করে দিয়েছে, আমরা ওর সাথে পেরে উঠছি না, আপনি কিছু করেন। ডাইনি ও জিন দুটোর কথায় দুই মাথা সাপ মাথামাতি রূপী জিন মোটা গলায় এসেকে বললেন, আয়েশাপুরী তোর কথা অনেক আগেই কানে এসেছিল আমার, কিন্তু আমি ধারণায় ছিলাম বলে আসতে পারিনি। তোকে আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমাকে জানিস, আমি হলাম পরীর রানী বিষকন্যার স্বামী, যে পরীর রানীকে হত্যা করেছিস তুই। আয়েশাপুরী তুই আমার স্ত্রীকে হত্যা করার এতদিন পর আমি আমার অনুগত এই জিনের গ্রামে তিনজনকে পাঠাই। আমি ওদেরকে বলি, হাবিবপুর গ্রামে একজন, রূপপুর গ্রামে একজন আয়েশাপুরীর স্বামীর আত্মীয় আছে, এমন একটা গ্রামে আরেকজনকে যেতে। তিনজনকে তিন গ্রামে পাঠানোর কারণ হলো এখানে তুই ও সালাম কবিরা যেন জড়িয়ে পড়িস। আয়েশাপুরী আমি চাইলে আমার অনুগত এই দুজন জিন ও ডাইনিকে দিয়ে সরাসরি তোর উপর আক্রমণ করাতে পারতাম, এটা করিনি কেন জানিস? কারণ এই হাবিবপুর গ্রাম ও রূপপুর গ্রামের মানুষের উপর আমার একটা রাগ আছে। এই গ্রামের তান্ত্রিকদের কারণে আমার সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে,
তাই আমি চাইছিলাম এই 2 গ্রামের কেউ যেন বেঁচে না থাকে। আমার কথা মতো ডাইনি ও জিন দুটো তাই করে। ওরা গ্রাম থেকে মানুষ মারতে থাকে। এতে ওদেরও উপকার হয়, মানুষের রক্ত মাংস খেলে ওরাও শক্তিশালী হয়। আয়শাপুরী আমার স্ত্রী পরী রানী মারা যাবার সময় বলেছিল না, আমার স্বামী আসবে, দেখ আমি আসছি। এখন তুই সহ এই 2 গ্রামের একটা মানুষও বাঁচতে পারবে না। শুধু মানুষ না, এই 2 গ্রামের পশু পাখি সব শেষ করে দেব। সে জিনটার কথা আয়শাপুরী বললেন, তোর স্ত্রী পরী রানী বিষকন্যা ও একই কথা বলেছিল, কিন্তু কিছু করতে পারিনি। শোন, তুই নিজেকে শক্তিশালী ভাবছিস, তোর দিক থেকে এটা ঠিক আছে, কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে আসবি না, নইলে এখানেই মারা যাবি। আয়শাপুরীর এমন কথায় সেদি মাথা সাপওয়ালা চিনটা এগিয়ে এসে বলল, আয়শাপুরী, তুই জানিস আমার নাম কি? আমার নাম কালিয়ান। তোর মতো পড়ি আমার কাছে কিছুই না। তুই যদি আমার আসল পরিচয় জানতি তাহলে এখান থেকে পালিয়ে যেতি। তোর কত বড় শক্তি, আমাকে আঘাত কর, দেখি কি করতে পারিস। কালিয়ান জিনের কথায় আয়শাপুরী রেগে ওকে আঘাত করলেন, কিন্তু অবাক করার বিষয় হলো কালিয়ান জিনের কিছুই হলো না। এদিকে তখন ফাতেমাপুরীও আঘাত করলেন, এতেও কিছু হলো না। আয়শাপুরী ও ফাতেমাপুরী মিলে দুজনে কালিয়ান জিনকে আঘাত করে যখন কিছুই করতে পারল না, তখন কালিয়ান জিন হাসতে লাগলেন। ওদিকে তখন ডাইনি ও জিন দুটো ওরাও হাসতে হাসতে বললেন, কি আয়শাপুরী, আমাদের সাথে তো খুব শক্তি দেখাচ্ছিলি, এখন আমাদের প্রভুকে কি করতে পারিস, কর দেখি। ওদের কথাই আয়শাপুরী বললেন, কালিয়ান রেডি হয়ে থাকিস, তোর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। এই বলে আয়শাপুরী সালাম দাদুর দিকে তাকিয়ে ইশারা করে আয়শা ও ফাতেমাপুরী দুজনে বাতাসে মিশে গেলেন। আয়শা ও ফাতেমাপুরী চলে যাবার পর সালাম দাদু দ্রুত মাটিতে একটা গোল বৃত্ত এঁকে আমাকে নিয়ে গোল বৃত্তের ভিতরে গেলেন। এদিকে তখন কালিয়ান জিন সাপের রূপ নিয়ে আমারও সালাম দাদুর চারিদিকে ঘুরতে লাগলেন। ওরা আমাদের চারিদিকে ঘুরছে ঠিকই, কিন্তু গোল বৃত্তের ভেতরে ঢুকতে পারছে না। এইভাবে কালিয়ান জিন বেশ কিছুক্ষণ ঘুরে ভয়ানক আওয়াজ করে সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাবার পর আমি দাদুকে বললাম, দাদু, ওরা চলে গেছে, চলো একটুটিকে বাড়িতে যাই। আমার কথাই সালাম দাদু বললেন, না, ভুল করেও গোল বৃত্ত থেকে বের হওয়া যাবে না, ওরা অদৃশ্যভাবে লুকিয়ে আছে, সকাল না হওয়া পর্যন্ত এখানে থাকতে হবে। দাদুর কথা মতো তাই করলাম। ওখানে সারা রাত দাঁড়িয়ে রইলাম। এভাবে রাত পেরিয়ে সকাল হলে আমিও সালাম দাদু চলে গেলাম ওনার বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাবার পর আয়শাপুরী ও ফাতেমাপুরী সেখানে আসলেন। ওরা এসে আয়শাপুরী বললেন, দাদু তোমরা ঠিক আছো তো? তখন সালাম দাদু বললেন, আমরা আল্লাহর রহমতে ঠিক আছি, কিন্তু আয়শা, তোমার তখন হঠাৎ করে চলে আসলে কেন তোমরা? দাদুর কথা যাবে আয়শাপুরী বললেন, দাদু, আমরা দুজনে শক্তিশালী পরি, আমরা সাধারণ কোনো জিন পরি হলে বুঝতে পারি, আসলে কালিয়ান জিন অনেক শক্তিশালী ও বিষাক্ত, ও শরীরে অনেক বিষ আছে। কালিয়ান জিনের অনুগত যে 3 জন আছে ডাইনি, ওরা 2 জন জিন, ওরা আমাদের সাথে শক্তি দিতে পারবে না। আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারবো, কিন্তু কালিয়ান জিনের সাথে শক্তি দিতে পারছি না। আমাদের প্ল্যান করে কালিয়ান জিনের সাথে যুদ্ধ করতে যেতে হবে। তখন সালাম দাদু বললেন, কি সেটা, কি করবে? তখন ফাতেমাপুরী বললেন, আমার স্বামী তো জিনের সর্দার, আমাদের রাজ্যে অনেক জিন সৈন্য ও আছে, আমি আমার স্বামীকে বলে কয়েকশো জিন নিয়ে আসবো, এরপর কালিয়ান জিনের সাথে যুদ্ধ শুরু করব। ফাতেমাপুরীর কথাই সালাম দাদু বললেন, দেখো, এটা করে দেখতে পারো, তবে সাবধানে, কালিয়ান জিন খুব শক্তিশালী ও ভয়ানক। সালাম দাদুর কথাই ফাতেমাপুরী বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কালকে আমার রাজ্যর শূন্য জিনদের নিয়ে চলে আসবো। কথাটা বলে ফাতেমাপুরী চলে গেলেন বাড়িতে। এদিকে তখন আয়েশা সালাম দাদুকে বললেন, দাদু, কালিয়ান জিন, ডাইনি বা বাকি 2টা জিনকে দিয়ে হঠাৎ করে আপনার বা আমার পরিবারের উপর আক্রমণ করতে পারে, তাই আপনি নিজের শরীর, নিজের বাড়ি ও আমাদের বাড়িটা বন্ধ করে দিন। এমন কঠিনভাবে বন্ধ করবেন যেন কালিয়ান জিন বাইরে কি করে করুক, বাড়িতে যেন ঢুকতে না পারে। আমরা বাড়িতে যাচ্ছি, আপনি সাবধানে থাকবেন। কথাটা বলে আয়েশাপুরী আমাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। এদিকে আমরা বাড়িতে যাবার পর সে রাতে আমাদের সাথে কিছু ঘটেনি। আমাদের সাথে কিছু না ঘটলেও হাবিবপুর গ্রাম ও রূপপুর গ্রামে ঘটে যায় ভয়ানক এক কাণ্ড। রাতের বেলায় 2 গ্রাম থেকে মারা যায় 7 জন। 2 গ্রাম থেকে 7 জন মারা যাওয়ার পরের দিন সকালে ওই গ্রামের মানুষ সালাম দাদুর কাছে আসেন আর বলেন, কবিরাজ, সব শেষ, আমাদের গ্রাম থেকে 7 জন মারা গেছে, সবাইকে একটা সাপ মেরেছে। গ্রামের 2 জন মানুষ এই সাপটাকে দেখেছে, সাপটা নাকি 2টো মাথা, কোনো লেজ নেই। সবার কথায় দাদু বুঝতে পারেন এটা কালিয়ান জিনের কাজ। কালিয়ান জিন সবাইকে মারছে। সবার কথায় দাদু বলেন, আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি, আজকে রাতে আবারও যুদ্ধ হবে ওদের সাথে, আপনারা দয়া করে আজকের রাতে সাবধানে থাকবেন। সালাম দাদুর কথায় সবাই চলে যায়। ফাতেমাপুরী সন্ধ্যার পর শূন্য জিনদের নিয়ে আসবে এই অপেক্ষায় দিনটা কেটে যায়।
দিন কেটে রাত আসে। রাত হলে কথা মতো ফাতেমাপুরি তার শূন্য জিনদের নিয়ে আসে সালাম দাদুর বাড়িতে। এদিকে আমিও আয়শাপুরি ওখানেই ছিলাম। ফাতেমাপুরি আসে, আয়শা বললেন, ফাতেমা আসো, আমার সাথে একটু আসো, তোমার সাথে কথা আছে। এই বলে আয়শাপুরি ফাতেমাপুরিকে নিয়ে একটা জায়গায় গেলেন। ওখানে যাবার পর একটু পর ফিরে আসলেন। আয়শা ফাতেমাপুরি এসে সালাম দাদুর সামনে দাঁড়ালেন। তখন সালাম দাদু বেশ কিছুক্ষণ দোয়া কালাম পড়েই দুজনকে ফু দিলেন। দাদু ফু দিয়ে বললেন, কাজ হয়ে গেছে, এখন যাও। সালাম দাদুর কথায় আয়শা ফাতেমাপুরি জিনদের নিয়ে যুদ্ধ করতে যাবে এমন সময় সেখানে আসলেন কালিয়ান জিন। কালিয়ান জিনের সাথে আসলেন ডাইনি, মাথা ছাড়া জিনটা ও ওয়াজিদ জিন। ওরা সবাই আসার পর কালিয়ান জিন বললেন, আয়শাপুরি, তুই সৈন্য জিনদের নিয়ে আমার ওখানে কষ্ট করে যাবার দরকার নেই, আমি আসছি তোর কাছে। তুই তোর সৈন্য জিনদের নিয়ে আয়, আমরা কি করতে পারি কর। কালিয়ান জিনের কথায় আয়শাপুরি ও ফাতেমাপুরি কালিয়ান জিনের সাথে যুদ্ধ করতে লাগলেন। ওদিকে শত শত জিন ডাইনি ও বাকি দুইটা জিনের সাথে যুদ্ধ করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ চলল। এভাবে যুদ্ধ চলার পর ডাইনি ও জিন দুটো মিলে ফাতেমাপুরি নিয়ে আসা অনেক জিনকে মেরে ফেললেন। এদিকে তখন কালিয়ান জিন সাপরূপে এসে আয়শাপুরীর হাতে ও ফাতেমাপুরীর পাশে কামড় বসিয়ে দিলেন। কামড় দিয়ে আবারও জিনের রূপে এসে হাসতে হাসতে বললেন, এখন কোথায় যাবি? আয়শাপুরী, ফাতেমাপুরী, আমি তোদের শরীরে আমার বিষ ঢেলে দিয়েছি, এখন তোদের মৃত্যু নিশ্চিত। তোর এখন কোথায় যাবি? যা, আমার বিষ তোদের যন্ত্রণা দিবে, সবসময় কষ্ট পেতে থাকবি, আর মাত্র 2 দিন পর বিষের জ্বালা সহ্য করতে না পেরে মারাও যাবি। আমি চাইলে এখনই তোদের মারতে পারতাম, কিন্তু তা করিনি, কারণ তোর কষ্ট দেখতে আমার ভালো লাগবে। আমার স্ত্রী পরিরানী বিষকন্যাকে হত্যা করেছিস তুই, তোর ধীরে ধীরে মৃত্যু দেখে মজা নেব আমি, সাথে হাবিবপুর ও রূপপুর গ্রামের সবাইকে মারব। কথাটা বলে চলে যায় কালিয়ান জিন, ডাইনি ও বাকি 2 জন জিন। ওরা চলে যাবার পর আয়শাপুরি ও ফাতেমাপুরি বিষের জ্বালায় চিৎকার করতে থাকে। ওরা এরকম অবস্থা দেখে আমিও সালাম দিতে দৌড়ে ওদের কাছে গিয়ে বলি, আয়শা, কি হলো? ফাতেমাপুরি, কি হলো? তখন ওরা চিৎকার করতে করতে বলল, বিষে শরীরে যন্ত্রণা করছে। আয়শাপুরি ও ফাতেমাপুরীর এরকম কষ্ট দেখে সালাম দাদু বড় বাবা জিনকে ডাকলেন। দাদু ডাকে বড় বাবা জিন আসলে দাদু ফাতেমা ও আয়শাপুরীকে দেখিয়ে সব ঘটনা খুলে বললেন। সব শুনে বড় বাবা জিন বললেন, সালাম, তোমাকে সেদিনই মানা করলাম, এসব ঝামেলায় না জড়ানো ভালো। পরিরানী বিষকন্যার স্বামী ফিরে আসলে নিজেকে শক্তিশালী করে এখন তো আয়শা ও ফাতেমাপুরীর শরীরে বিষ ঢেলে দিয়েছ, এখন এদের শরীরের বিষ নষ্ট করার উপায় খুঁজতে হবে। তখন সালাম দাদু বললেন, হ্যাঁ, তাহলে তাই করুন, 2 দিনের মধ্যে উপায় খুঁজে বের করতে হবে। এর আগে পরিরানী নিষাদ সহ তার পরিবারের সবার শরীরে বিষ ঢেলে দিয়েছিল। পরে পুরীর রাজ্যে গিয়ে বিষ কাটা নিয়ে এসে ওদের সুস্থ করা হয়েছিল। বলেছিলাম ওই বিষ কাটা এবার এনে আয়শাপুরি ফাতেমাপুরীর শরীরে লাগালে কি এরা সুস্থ হবে? তখন বড় বাবা জিন বললেন, সঠিক বলতে পারলাম না, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। কথাটা বলে বড় বাবা জিন চলে গেলেন। এদিকে তখন আমিও সালাম দাদু ফাতেমাপুরি ও আয়শাপুরীকে নিয়ে ওখানে অপেক্ষা করতে লাগলাম। আর ফাতেমাপুরীকে নিয়ে আসা যে শূন্য জিনেরা বেঁচে আছে ওদের চলে যেতে বললাম। আমাদের কথায় ফাতেমাপুরীর সাথে আসা জিনগুলো চলে গেলেন। ওরা চলে যাবার পর ফাতেমাপুরীর স্বামী, যিনি জিনের সর্দার, উনি আসলেন। উনি এসে বললেন, ফাতেমা, কি হয়েছে? তোমার আয়শা, তোমার ও ফাতেমার এরকম অবস্থায় কে করলো? ওই কালিয়ান জিন করেছে এমনটা? ওনার কথা আয়শাপুরী বললেন, হ্যাঁ, এই বলে সব ঘটনা খুলে বললেন। সব শুনে ফাতেমাপুরীর স্বামী কিছু বলতে যাবে এমন সময় আবারও সেখানে আসলেন কালিয়ান জিন। কালিয়ান জিন এসে ফাতেমাপুরীর স্বামীকে আঘাত করে ফেলে দিলেন। এদিকে তখন সালাম দাদু আমাকে নিয়ে গোল বৃত্ত এঁকে ওখানে ঢুকলেন। কালিয়ান জিন ফাতেমাপুরীর স্বামীকে আঘাত করে ফেলে দিয়ে আয়শাপুরী ও ফাতেমাপুরীকে ধরে সেখান থেকে নিয়ে চলে গেলেন। কালিয়ান জিন ফাতেমা ও আয়শাপুরীকে ধরে নিয়ে যাবার পর এদিকে আমরা চিন্তায় পড়ে গেলাম। কালিয়ান জিন আয়শা ও ফাতেমাপুরী কিছু করবে না তো? চিনতে চিনতে ওখানে বসে রইলাম। এমন সময় বড় বাবা জিন আসলেন ওখানে। বড় বাবা জিন আসেই সালাম দাদু বললেন, বড় বাবা, কালিয়ান জিন আয়শা ও ফাতেমাপুরীকে ধরে নিয়ে গেছে, আপনি কি কোনো খোঁজ খবর পেলেন? ওদের বিষ কিভাবে নষ্ট করা যাবে? ওই বিষ কাটা দিয়ে কাজ হবে কি? সালাম দাদুর কথার জবাবে বড় বাবা জিন বললেন, না, ওই বিষ কাটা দিয়ে আয়শা ফাতেমাপুরীর বিষ নষ্ট করা যাবে না। আমি খোঁজ নিয়ে এটাই জানতে পারলাম, পরিরানী, বিষকন্যা ও কালিয়ান জিনের বিষ এক না। কালিয়ান জিনের বিষ অনেক যন্ত্রণা ও দায়ক ও বেশ শক্তিশালী। আমি অনেক খোঁজ নিয়ে আমার বন্ধু জিনের সাহায্যে জানতে পেরেছি আয়শাপুরী ও ফাতেমাপুরীর শরীরে বিষ কিভাবে নষ্ট করা যাবে। মারিদ গোত্রের একদল জিন সাপ আছে, ওরা এই কালিয়ান জিনের মতনই ওরাও সাপ রূপ নিয়ে চলে। ওই গোত্রের যে সর্দার, ওই জিন সর্দারের বিষ লাগবে। ওই জিন সর্দারের বিষ এনে সেটা যদি আয়শাপুরী ও ফাতেমাপুরীর শরীরে ছিটে দেওয়া যায়, তাহলে আয়শাপুরী ও ফাতেমাপুরীর শরীরের বিষ নষ্ট হয়ে যাবে, ওরা সুস্থ হবে।
শুধু তাই না, ওই জিন সর্দারের বিষ যদি কালিয়ান জিনের শরীরে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কালিয়ান জিন দুর্বল হয়ে যাবে। তখন আয়েশা পরী কালিয়ান জিনের সাথে যুদ্ধ করতে পারবে। আমি এই খবর পাওয়ার পর ওই জিন সর্দারের কাছে যাই, ওনাকে গিয়ে বলি আপনার বিষ যদি একটু দিতেন তাহলে অনেক উপকার হতো। কিন্তু আমার কথায় উনি আমাকে একটা শর্ত দেন। উনি বলেন আমি আপনাকে বিষ দিব, তার আগে আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমাদের অন্য একটা জিন গোত্রের সাথে যুদ্ধ চলছে, আপনি যদি আমাদের হয়ে আমাদের শত্রু জিনদের সাথে যুদ্ধ করে বিজয় হতে পারেন তাহলে আপনাকে আমি আমার বিষ দেব, নাহলে দেব না। ওই জিন সর্দারের শর্তে আমি রাজি হতে পারিনি, কারণ ওই জিন সর্দার যে রাজ্য জিনদের সাথে যুদ্ধ করতে বলেছে ওরা অনেক শক্তিশালী। আমার মতো জিন ওই যুদ্ধে যাওয়া মানে মৃত্যুবরণ করা। বড় বাবা জিনের এরকম কথায় সবাই চিন্তিত হয়ে পড়লাম। তখন ফাতেমা পরীর স্বামী বললেন আমি যাচ্ছি, আমি গিয়ে বলে দেখি, আমি তো জিন সর্দার, আমার কথায় কাজ হতে পারে। এই বলে ফাতেমা পরীর স্বামী চলে গেলেন। উনি চলে যাবার পর অনেকক্ষণ পর আবার ফিরে আসলেন। ফাতেমা পরীর স্বামী ফিরে এসে মন খারাপ করে বললেন পারলাম না, ওই জিন সর্দারের কাছ থেকে বিষ আনতে পারলাম না। উনি আমাকেও বলেছে ওনার শত্রু জিনদের সাথে যুদ্ধ করতে, আমি বা আমার জিনেরা ওদের সাথে যুদ্ধ করতে পারবো না। ফাতেমা পরীর স্বামীর কথায় আমার চোখে পানি চলে আসলো। তাহলে উপায়? আয়েশা পরী ও ফাতেমা পরীকে কি বাঁচানো যাবে না? আমার মতো সালাম দাদু মন খারাপ করে বললেন তাহলে উপায় কি? আয়েশা ও ফাতেমা পরী কি তাহলে বিষের যন্ত্রণায় মারা যাবে? এই ভেবে সালাম দাদু আমাকে বললেন নিশাত, সাজ্জাদ জিনকে ডাক আর বল উনি যেন গিয়ে চেষ্টা করে, কি জানি সাজ্জাদ জিন সর্দারের কাছে গিয়ে বিষ আনতে পারে। দাদুর কথা আমি তাই করলাম। সাজ্জাদ জিনকে ডাকলাম। আমার ডাকে সাজ্জাদ জিন আসলে আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে সাজ্জাদ জিন গেলেন, কিন্তু এতেও কোনো লাভ হলো না। কেউ ওই জিন সর্দারের কাছ থেকে বিষ নিয়ে আসতে পারল না। এভাবে কেটে গেল একটা দিন, হাতের সময় আর একটা দিন। একদিনের মধ্যে বিষ আনতে না পারলে আয়েশা পরী ও ফাতেমা পরী মারা যাবে। এদিকে এমন সময় অনেক কষ্ট ওই জিন সর্দারের থেকে বিষ নিয়ে আসা হয়েছে। প্রিয় লিসেনার, ওই জিন সর্দারের থেকে কে বিষ এনে দিয়েছে এটা সামনে জানতে পারবেন। তো বিষ ম্যানেজ হয়। সালাম দাদু বড় বাবা জিন ফাতেমা পরীর স্বামীকে বললেন আমাকে কালিয়ান জিনের কাছে নিয়ে চলুন তাড়াতাড়ি। ওখানে যাওয়ার পর আপনারা কালিয়ান জিনের সাথে কথা বলবেন। এই সুযোগে আমি আয়েশা পরী ও ফাতেমা পরীর ওপরে এই বিষ ছিটে দেব, তারপর যুদ্ধ চলার সময় আরেকটু বিষ কালিয়ান জিনের উপরে ছিটে দেব। সালাম দাদুর কথায় বড় বাবা জিন ও ফাতেমা পরীর স্বামী রাজি হয়ে সালাম দাদুকে নিয়ে চলে গেলেন কালিয়ান জিনের কাছে। কালিয়ান জিনের কাছে যাবার পর কালিয়ান জিন বড় বাবা জিনের সামনে এসে বললেন তোরা কেন আসছিস? সালাম কবিরাজ, তোরা এসে কোনো লাভ নেই, আর মাত্র একদিন পর আয়েশা ও ফাতেমা পরী মারা যাবে। ওরা মারা গেলে তোরা কি ভাবছিস তোদের ছেড়ে দিব? আমি তোদেরকেও মারবো, অপেক্ষা কর। কালিয়ান জিনের কথাই সালাম দাদু বললেন কালিয়ান, আয়েশা পরী ফাতেমা পরী কোথায়, ওদের আমাদের সামনে নিয়ে আয়। সালাম দাদুর কথায় কালিয়ান জিন ভয়ানক এক হাসিতে বলল কেন, শেষবারের মতো আয়েশা ও ফাতেমা পরীকে দেখার শখ হয়েছে নাকি? যা, তোদের ইচ্ছা পূরণ করে দেই। কথা বলে কালিয়ান জিন হাত ইশারা করলেন। এদিকে তখন ডাইনি ও বাকি দুইজন জিন মিলে আয়েশা পরী ও ফাতেমা পরীকে ধরে নিয়ে আসলেন সালাম দাদু বড় বাবা জিন ফাতেমা পরীর স্বামী এদের সামনে। ফাতেমা পরী ও আয়েশা পরীকে নিয়ে আসার পর বড় বাবা জিন কালিয়ান জিনকে বললেন কালিয়ান, আয়েশা পরী ও ফাতেমা পরীকে ছেড়ে দে, বেশি ঝামেলা না জড়াতে চাইলে ছাড় ওদের। বড় বাবা জিন কালিয়ান জিনের কান সাথে সাথে কথা বলছে এমন সময় সালাম দাদু ওই জিন সর্দারের বিষ আয়েশা পরী ও ফাতেমা পরীর শরীরে ছিটিয়ে দিলেন। সালাম দাদু ফাতেমা ও আয়েশা পরীর শরীরে বিষ ছিটে দেওয়ার পর ওদের কিছু হলো না। এদিকে এমন সময় কালিয়ান জিন হাসতে হাসতে বলল চালাকি, আমার সাথে চালাকি? সালাম কবিরাজ, আমি জানতাম তোরা এমন কিছু বুদ্ধি করবি, তাই তোদের সামনে আসল আয়েশা পরী ও ফাতেমা পরীকে নিয়ে আসিনি। এরা দুজন আমার অনুগত পরী, এদেরকে আয়েশা পরী ও ফাতেমা পরী সাজিয়ে মায়াজাল সৃষ্টি করে তোদের সামনে নিয়ে আসছি, আর তোরা আসল আয়েশা পরী ও ফাতেমা পরী ভেবে বোকা হলি। কথাটা বলে কালিয়ান জিন ইশারা করলে সেখানে থাকা আয়েশা পরী ও ফাতেমা পরীর রূপে থাকা পরী দুজন তার আসল রূপ নিয়ে চলে গেলেন। তখন কালিয়ান জিন ডাইনিকে বললেন এখন আসল আয়েশা পরী ও ফাতেমা পরীকে নিয়ে আসো। তখন ডাইনি তাই করলেন, আসল আয়েশা পরী ও ফাতেমা পরীকে ধরে নিয়ে আসলেন। আয়েশা পরী ও ফাতেমা পরী আসায় কালিয়ান জিন বললেন ফাতেমা পরী আয়েশা পরী তো কাল মারাই যাবে, আজ ওদের সামনে তোরা মর, তোদেরকে এখনই মেরে ফেলবো। এই বলে কালিয়ান জিন সালাম দাদু বড় বাবা জিন ফাতেমা পরীর স্বামী এদের দিকে এগিয়ে আসতে গেলে সেখানে আসলেন আয়েশা পরী ও ফাতেমা পরী। আয়েশা ও ফাতেমা পরী আসায় কালিয়ান জিন অবাক হয়ে বললেন আরে এরা কারা? আয়েশা ও ফাতেমা পরীকে তো আমি ধরে নিয়ে আসছি, ওদের কামড় দিয়ে শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছি। প্রিয় লিসেনার, গল্পে এখন আসবে আসল চমক।
আসলে কালিয়ান জিন যাদের কামড় দিয়ে শরীরে বিষ ছড়িয়ে দিয়েছে ওরা আসলে আসল আয়েশাপুরে ফাতেমা পরি না। আপনাদের মনে আছে ফাতেমা পরি যেদিন ওনার রাজ্য থেকে জিন সৈন্যদের নিয়ে আসছে সেদিন আয়েশাপুরি ফাতেমা পরিকে নিয়ে কোথায় গিয়েছিল জানি? তারপর সালাম দাদু কি জানি পরে ফু দিয়েছে। আসলে তখনই আয়েশাপুরি ফাতেমা পরীকে নিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে আর অন্য দুজন পরীকে আয়েশাপুরি ও ফাতেমা পরী সাজিয়ে কালিয়ান জিনের সাথে যুদ্ধ করতে পাঠিয়েছে। কালিয়ান জিন অন্য পরীদের আয়েশাপুরি ও ফাতেমা পরী ভেবে কামড় দিয়ে বিষ ছড়িয়ে দিয়ে আর নিজের কাছে বন্দি করে রাখছে। আশা করি বুঝতে পারছেন আসল ঘটনা। কালিয়ান জিন অবাক হয়ে প্রশ্ন করায় আয়েশাপুরি হাসিতে বললেন, কালিয়ান, মায়া জাদুকে শুধু তুই একা করতে পারিস? তুই যাদের আয়েশাপুরি ফাতেমা পরী ভেবে আটকে রেখেছিস, যাদের কামড়ে বিষ ছড়িয়ে দিয়েছিস, ওরা আসলে অন্য পরী। আমি হলাম ফাতেমা পরী, আসল ফাতেমা পরী। আয়েশাপুরির কথা শেষ হতে না হতেই সালাম দাদু কালিয়ান জিনের ওপর বিষ ছিটিয়ে দিলেন। কালিয়ান জিনের উপর বিষ ছিটে দেওয়ার সাথে সাথে কালিয়ান জিন চিৎকার করতে লাগলেন। এদিকে এমন একটা সময় আয়েশাপুরি কালিয়ান জিনের উপর আক্রমণ করলেন। শুরু হলো আসল যুদ্ধ। আয়েশাপুরি কালিয়ান জিনের সাথে যুদ্ধ করছে, ওদিকে বড় বাবা জিন ফাতেমা পরীর স্বামী ডাইনি ও বাকি জিন দুটোর সাথে যুদ্ধ করছে। এই জন্য ভয়ানক এক যুদ্ধ। এভাবে অনেকক্ষণ যুদ্ধ হবার পর আয়েশাপুরি কালিয়ান জিনকে মেরে ফেলেন। ওদিকে ফাতেমা পরী, বড় বাবা জিন, ফাতেমা পরীর স্বামী ওরা ডাইনি সহ বাকি জিন দুটোকে মেরে ফেলেন। কালিয়ান জিন সহ ওর অনুগত ডাইনি ও জিনেরা মারা যাওয়ায় ওরা আয়েশাপুরি, ফাতেমা পরী, বড় বাবা জিন, ফাতেমা পরীর স্বামী সবাই খুশি হন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। এদিকে তখন বড় বাবা জিন আয়েশাকে বলেন, আয়েশা, এখন নাও, তোমাদের রূপে থাকো। এই পরীদের শরীরে এই বিষ ছিটে দাও, তাহলে আল্লাহর রহমতে ওরা সুস্থ হয়ে যাবে। সালাম দাদুর কথায় আয়েশাপুরি তাই করলেন। ওই বিষ পরীদের শরীরে ছিটিয়ে দিলেন আর দুটো পরীকে ধন্যবাদ জানালেন। লিসেনার, আপনাদের কাছে গোপন করেছিলাম না যে জিন সর্দারের কাছ থেকে বিষ কিনেছে? ওনার কাছ থেকে বিষ নিয়ে আসছে আয়েশাপুরি। আয়েশাপুরি ওই জিন সর্দারের কাছে গিয়ে তার শর্তে রাজি হয়ে অন্য জিনদের সাথে যুদ্ধ করে বিজয় হন। আয়েশাপুরি জয়লাভ করায় সেই জিন সর্দার খুশি হয়ে আয়েশাপুরিকে তার বিষ দিয়ে দেন। কালিয়ান জিন ও তার সৈন্যরা জিনের মারা যাবার পর আয়েশাপুরি সবাইকে নিয়ে ফিরে আসে বাড়িতে এসে বড় বাবা জিন সহ ফাতেমা পরী ও তার স্বামী চলে যায়। এদিকে আয়েশাপুরিকে ফিরে পেয়ে আমিও অনেক খুশি হই। এই ঘটনার পর হাবিবপুর গ্রাম ও রূপপুর গ্রামে আর কখনো কোনো সমস্যা হয়নি। হাবিবপুর গ্রামে সুমন নামে ছেলেটা ও তার পরিবারের কাছে কারো কাছে আর কোনো সমস্যা হয়নি, সবাই ভালো আছে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আয়েশাপুরির ঈদ স্পেশাল এই গল্পটি? সবাই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, এই গল্পটা 50,000 পরিরানী গল্পের দ্বিতীয় পর্ব বলতে পারেন। যারা 50,000 পরিরানী গল্পটা শুনেন তারা শুনে নেবেন। আমার এই চ্যানেলে আছে, অথবা সার্চ করুন 50,000 পরিরানী লিখে পেয়ে যাবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের গল্প। দেখা হবে 3 দিন পর আয়েশাপুরির আরেকটা ঈদ স্পেশাল গল্প নিয়ে, ইনশাল্লাহ। সবাই সবার পরিবার প্রিয়জন নিয়ে খুশি ঈদ কাটান, এই দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, একটা কথা, সবাই কিন্তু সেফটি মেনটেন করবেন। আর যাদের বাসায় ছোট্ট বাবু আছে তাদেরকে সবাই দেখে শুনে রাখবেন। এখন হামির প্রাদুর্ভাব চলছে, সব বাবুদেরকে খুব সেফে রাখার চেষ্টা করবেন। আপনার প্রিয়জন নিয়ে ঈদ কাটুক খুব ভালোভাবে, এই দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।